সুপ্রিয় বন্ধুগণ, আসসালামু আলাইকুম। দূরের কাছে দেশে অথবা দেশে বাইরে থেকে বন্ধুরা ঠিক এই মুহূর্তে যেখান থেকে বাস্তব জীবনের গল্প শোনার জন্য আমার সাথে জয়েন করেছেন আমি আপন। আর যে আপন জীবনের গল্পের 1100তম পর্বে আপনাকে বরাবরের মতো স্বাগতম জানাচ্ছি। বন্ধুগণ, আজ আমি আপনাকে শোনাবো বরিশালের ছেলে সুমনের জীবনের হৃদয় কাঁপানো চরম প্রতারণামূলক এক বাস্তব জীবন কাহিনী। বন্ধুরা, আজকের গল্পের টাইটেল 1,00,000 রিয়ালে এক রাতের জন্য সুন্দরী বউকে তুলে দেয় কফিলের হাতে। দেখেন, আমরা যারা বাংলাদেশিরা প্রবাসে থাকি, এদের মাঝে কিছু সংখ্যক প্রবাসী এরকম ঘটনা ঘটাই, এরকম নোংরা কাজ করি, তবে ওই নোংরা কাজগুলো করার জন্য হাতে গোনা কিছু প্রবাসীর জন্য গোটা প্রবাসী বাঙালি, গোটা প্রবাসের মাটিতে কলঙ্কিত হয়। আমি এই প্রসঙ্গে একটা ছোট্ট কথা বলি। এখন তো উইন্টার, শীতকালে বাংলাদেশে খেজুর গাছে হাঁড়ি দেওয়া হয়। আপনারা সবাই খেজুরের রস খান। তো দেখা যায় যে আরব দেশে এক বাঙালি যাওয়ার পরে তার কফিলের গোলামি করতে গিয়ে, মানে কফিলের চামচামি করতে গিয়ে, ওখানে অনেক বাঙালিরাই থাকে, তাদের মাঝে সে কফিলের কাছে ভালো হওয়ার জন্য কফিলকে বলল যে দেখ, খেজুর গাছ থেকে খেজুরই খাওয়া যায় না, এছাড়া খেজুর গাছ থেকে খেজুরের রসও খাওয়া যায়, আর খেজুরের রস অনেক বেশি সুস্বাদু হয়। ওই কফিলকে বুঝিয়ে শুনিয়ে সে খেজুর গাছ কাটে এবং সেটাতে হাঁড়ি দেয়, খেজুরের রস বের করে। সেই রস আবার কফিলকে দেয় খাওয়ার জন্য। কফিল এটা দেখে এত পরিমাণে রাগান্বিত হয় যে খেজুর গাছকে আমি মা ডাকি, সেই খেজুর গাছ কেটে মায়ের রক্ত তুই বের করে আমাকে খাওয়াচ্ছিস, তোর মতো নাফরমান বেঈমান তো হতে পারে না। এই বলে ওই বাঙালিকে সাথে সাথে টিকিট কেটে বাংলাদেশে পাঠিয়ে দেওয়া হয়। তো কোনো দিন মালিকের এমন গোলামি, এমন চামচামি করতে যাবেন না যে গোলামি আর চামচামি করলে আপনার পাশের জনের অনেক বড় ক্ষতি হয়ে যেতে পারে। আপনার জন্য, আপনার দেশ, আপনার জাতি, আপনার গোষ্ঠীর ক্ষতির কারণ হয়। আমি কথাগুলো কেন বললাম, আপনার বরিশালের ভাই সুমনের জীবনের গল্পটা শুনেন, চমকে ওঠার মতো এক তাজ্জব বাস্তব জীবন কাহিনী। আশা করব শুরু থেকে শেষ পর্যন্ত গল্প জুড়ে সবাই আমার সাথে থাকবেন এবং গল্প শেষে সুমন ভাইকে আপনার মতো করে একটা মন্তব্য কমেন্ট বক্সে লিখবেন। ধন্যবাদ সবাইকে। সুপ্রিয় বন্ধুগণ, আসসালামু আলাইকুম। আমার নাম মোহাম্মদ সুমন হোসেন, আমার বাড়ি বরিশাল। বন্ধুগণ, আমি আমার জীবনের গল্পটা শুরু করার শুরুতে আপনাদেরকে আমার পরিবারের বিষয়ে জানিয়ে রাখি। আমার পরিবারে আমি আছি, আমার বাবা আছে, মা আছে, এছাড়া রয়েছে আমার দাদা দাদি সহ আমার একজন কাকা। আমাদের পরিবারে আরও সদস্য রয়েছে আমার ছোট একটা বোন। আমরা টোটাল 1 ভাই 1 বোন। আমাদের পরিবারটা বরিশাল শহর থেকে অনেক দূরে কোনো এক ছোট্ট গ্রামের এক নিম্ন মধ্যবিত্ত পরিবার। আমার বাবা পেশায় একজন লঞ্চের কেরানি। আমি খুব ছোটোবেলা থেকে দেখে আসছি আমার বাবা লঞ্চের কেরানির চাকরি করে, এবং কেরানির চাকরি করেই আমাদের পরিবারে মোটামুটি টাকা পয়সা দিত। একটা সময় দেখা গেল আমি যখন ক্লাস 8-এ পড়ি, ওই সময় আমার বাবা যে কেরানির চাকরি করতো সেখানে লঞ্চের যিনি নাবিক ছিল, মানে লঞ্চ যিনি চালাতো, ওই লঞ্চ চালকের সাথে আমার বাবার প্রচুর ঝগড়া লেগে যায়। ঝগড়া লাগার একটা পর্যায়ে আমার বাবা ওই লঞ্চের চাকরি ছেড়ে দেয়। দীর্ঘ প্রায় 4 মাসের মতো আব্বা বাড়িতে থাকে। আমার জীবনের ওই সময়টা খুব অভাব অনটনে কাটে, এবং 4 মাস পরে আমার বাবা কার সাথে আলোচনা করে জানি ট্রাকের হেল্পার হিসেবে চাকরি নিয়ে নেয়। তো তখন আমার খুব লজ্জা লাগতো। আমি যখন স্কুলে যাইতাম সবাই আমাকে বলতো যে তোর বাবা নাকি ট্রাকের হেল্পারই করে। আমাদের বরিশাল অঞ্চলের বিভিন্ন জায়গায় আমার বাবা তখন ট্রাকের হেল্পারে চাকরি করতো। খুব খারাপ লাগতো। একটা পর্যায়ে দেখা গেল যে আমার বাবা ট্রাকের হেল্পার থেকে খুব কম সময়ের ভিতরে ড্রাইভার হয়ে যায়। তার মানে আমার বাবা ট্রাকের হেল্পার হিসাবে ঢুকে শুধুমাত্র ড্রাইভার হওয়ার জন্য। ড্রাইভার হলে পরে আমাদের পারিবারিক অবস্থা তখন আগের মতো আবারও ঠিক হয়ে যায়। আবারও বাবা আগের মতো টাকা পয়সা পাঠাতো পরিবারের জন্য, এবং পরিবারটা অনেকটা ভালোর দিকে যেতে শুরু করে। এরকম করতে করতে ছোটোবেলা থেকে না আমার ভিতরে একটা অন্যরকম জিনিস কাজ করতো। আমি এটা বুঝিয়ে বলি, আমি ছোটোবেলা থেকে নিজেকে কেমন জানি একটু ফিটফাট রাখতে পছন্দ করতাম। আমার ছোটোবেলা থেকে একটা স্বপ্ন ছিল, আমি কোনো বড়লোকের মেয়ের সাথে প্রেম করব, কোনো বড়লোকের সুন্দরী মেয়েকে বিয়ে করব, এবং ওই বড়লোকের সুন্দরী মেয়েকে বিয়ে করে আমি অনেক টাকার মালিক হব, আমি অনেক বড়লোক হব। পরিশ্রম করে বড়লোক হওয়ার মতো কোনো ইচ্ছে আমার মনে কোনোদিনও ছিল না। এই জন্য নিজের চেহারা সব কিছু আমি খুব পরিপাটি করে রাখতাম, যাতে যে কোনো মেয়ে আমাকে এক পলকে দেখলে পাগল হয়ে যায়। আমি যে স্কুলে পড়াশোনা করতাম ওই স্কুলে প্রায় অনেক মেয়েরাই আমাকে পছন্দ করতো, আমার সাথে সম্পর্ক তৈরি করতে চাইতো, কিন্তু কোনো মেয়েকে না আমার ভালো লাগতো না। আমি কোনো মেয়ের সাথে কোনো প্রেম ভালোবাসার সম্পর্কে জড়াতে চাইতাম না। তার বড় কারণ হচ্ছে আমার ভিতরে তো একটা স্বপ্ন আছেই যে আমি যাকে বিয়ে করব সে হতে হবে অনেক বেশি বড়লোকের মেয়ে, হতে হবে অনেক সুন্দরী, এরকম কোনো মেয়ে। সো আমি তো অজপাড়া গায়ের কোনো স্কুল পড়ুয়া মেয়ের সাথে প্রেম করে তাকে বিয়ে করব না। এজন্য স্কুল জীবনে আমি কখনোই কোনো মেয়ের দিকে চোখ তুলে তাকাই নাই। কোনোদিন কোনো মেয়ের সাথে আমার প্রেম ভালোবাসার সম্পর্ক হয়ে ওঠে নাই।
কিন্তু পড়াশোনার প্রতিও আমি যে খুব বেশি ভালো ছিলাম তা কিন্তু না। আমি মিডল ক্লাসের একজন স্টুডেন্ট ছিলাম। একটা পর্যায়ে আমি এসএসসি পরীক্ষা দিই। দুর্ভাগ্যবশত আমি এসএসসিতে গণিত সাবজেক্টে ফেল করি। অঙ্কতে ফেল করার পরে আমার বাবা তখন খুব রাগ করে। এই যে আমি ফিটফাট চলাফেরা করতাম, নিজের রূপের চেহারার যত্ন নিতাম, এগুলো আমার বাবা পছন্দ করতো না। আমি পড়াশোনার প্রতি অ্যাটেনশন ছিলাম না। সন্ধ্যা রাতে ঘুমিয়ে যেতাম, রাত জাগলে চেহারা নষ্ট হয়ে যাবে, এরকম বিভিন্ন কারণে আমার বাবা আমার উপরে রাগান্বিত ছিল। একটা পর্যায়ে আমি তখন করলাম কি যে এসএসসি রেজাল্ট আউট হওয়ার পর যখন আমি পরীক্ষায় ফেল করি, আমার বাবা তখন আমার উপরে খুব ক্ষিপ্ত হয়ে যায়, অনেক রেগে যায়। পরিবারের সবাই মিলে তখন বাবাকে বলতে থাকে যে আমাকে যাতে বাবার সাথে নিয়ে যায়। যে মানুষটা একটা বড় লোকের সুন্দরী মেয়ের সাথে প্রেম করে তাকে বিয়ে করার কথা, অথচ সেই মানুষটা আমার বাবার টাকের হেলফারি চাকরি আমাকে করতে হলো। পরিবারের সবাই তখন চাপ দিল, একটা কাজ কর, তুই চলে যা, তুই তোর বাবার সাথে ট্রাকের হেলপারি কর। আমি তখন আমার আব্বার সাথে ট্রাকের হেলপারি করতেছিলাম। তখনও কিন্তু আমি সিনেমা প্রেমী একজন মানুষ ছিলাম, প্রচণ্ড রকমের সিনেমা দেখতাম। তো একটা সিনেমার ভিতরে হঠাৎ করে আমি দেখলাম যে বাংলাদেশের সুপারস্টার শাকিব খান, ও দেখলাম যে গ্যারেজে চাকরি করে, মানে হুন্ডার গ্যারেজে চাকরি করে সে হচ্ছে অপু বিশ্বাসকে বিয়ে করে। তো এই জিনিসটা আমি ইয়ের মধ্যে দেখলাম আর কি, সিনেমার মধ্যে দেখলাম। এই জিনিসটা দেখার পরে আমার ভিতরে একটা স্বপ্ন জাগলো যে আমি একদিন হেল্পার ট্রাকের হেল্পার থেকে ড্রাইভার হব, এবং আমি একদিন ছোট গাড়ি চালাবো, কোনো এক বড় লোকের বাড়ির ড্রাইভার হব, এবং সেই বড় লোকের বাড়ির সুন্দরী মেয়েকে আমি বিয়ে করে পালিয়ে নিয়ে আসবো। এই স্বপ্নটা থেকে আমি তখন খুব মনোযোগ দিয়ে আব্বুর সাথে হেল্পারি করতে শুরু করি। আমার খুব বেশি দিন সময় লাগেনি ট্রাকের ড্রাইভার হতে। মানুষ ছোট গাড়ি থেকে বড় গাড়ির দিকে যায়, আর আমি যখন ট্রাকের ড্রাইভার হলাম আমি তখন নিচের দিকে তাকাতে শুরু করি। আমি একটা কোম্পানির মিনি যে প্রাইভেট কারগুলো ছিল ওগুলো চালাতে শুরু করি। ওইগুলোতে বেতনও কম এবং সম্মানও কম। আমার আব্বা আমাকে সবসময় বলে যে মানুষ ট্রাকের ড্রাইভার হতে পারলে এখানে বেতন বেশি, তারপরে নিজের স্বাধীন মতো ঘোরা যায়, বিভিন্ন ডিস্ট্রিক্টে যাওয়া যায়, অনেক আরাম, কিন্তু তুই এটা বাদ দিয়ে কেন কোম্পানির ছোট গাড়ি চালাবি? আমি আমার আব্বাকে বুঝাইতে পারলাম না, বা আব্বাকে আমি কোনো কিছু এক্সপ্লেন করতেও গেলাম না। এক পর্যায়ে দেখা গেলো যে আমি কোম্পানির ওই ছোটো গাড়িটা ড্রাইভিং করতেছি, এটা নিয়ে আমি বিভিন্ন জায়গায় এখানে ওখানে যাচ্ছি। এভাবে হতে হতে আমি তখন মনে মনে খুঁজতেছিলাম যে কোনো বড় লোকের বাড়ির ড্রাইভার হওয়া যায় কিনা। তখন হচ্ছে দেওয়ালে দেওয়ালে বিভিন্ন লিফলেট থাকতো, ওগুলোতে চাকরির নিয়োগ থাকতো, ওগুলো দেখতাম। বা অনেক সময় দেখা যেত যে আপনার পত্রিকার পাতায় নিয়োগ বিজ্ঞপ্তিতে দেখা যাইতো যে ড্রাইভার চাচ্ছি, বা ড্রাইভার নিয়োগের ওরকম নিউজ দেখা যাইতো। আমি এগুলো খুঁজতাম যে কোথায় আসলে ড্রাইভার যাচ্ছে। এভাবে দীর্ঘ 1.5 মাস ধরে ঘোরার পরে আমি একটা ড্রাইভিং চাকরি পাই। এটা পত্রিকার মাধ্যমেই পাই, একটা ফোন নাম্বার দেওয়া থাকে। তো ওই ফোন নাম্বার আমি তখন ফোন করি, দেন একজন লোক তখন রিসিভ করে। আমি তখন ওনাকে বললাম যে আমি ড্রাইভারে চাকরি করতে চাই, আপনারা ড্রাইভারের জন্য নিয়োগ দিয়েছেন বা ড্রাইভার চাচ্ছেন। পরে হ্যাঁ বললো যে ঠিক আছে, বৃহস্পতিবারে একটা টাইম দিয়ে দিল যে এই টাইমে আপনি আমাদের অফিসে আসবেন, দেন আসার পরে আমরা আপনার ইন্টারভিউ নিব, শুধু আপনি না, অনেক ড্রাইভার ওখানে আসবে। তো বৃহস্পতিবারে যে টাইমটা দেওয়া হলো ওই টাইমে আমি তখন ওই অফিসে গেলাম। যাওয়ার পরে দেখলাম যে প্রায় 8 থেকে 9 জন ড্রাইভার বসে আছে, কারণ তাদের মাঝে ইন্টারভিউ হবে এবং যে জিতবে, যে টিকবে, তাকে হচ্ছে চাকরি দেওয়া হবে। তো সেখানে তখন ইন্টারভিউর জন্য রেডি হলাম, এবং আমরা টোটাল 4 জন হচ্ছে ফিট হলাম আর কি। 4 জন খুব ভালো দক্ষ ড্রাইভার হিসাবে আমাদেরকে হচ্ছে নিয়ে আসছে অফিসে। আনার পরে সবার ডকুমেন্ট দেখলো, কাগজপত্র দেখলো, দেখে মালিক দেখলো যে আমি আমার বড় গাড়িরও লাইসেন্স আছে, ট্রাকেরও লাইসেন্স আছে, আবার আমার মিনি প্রাইভেট কারেরও লাইসেন্স আছে। তো দুইটা জিনিস দেখার পরে ওই মালিকের কাছে খুব ভালো লাগলো। তিনি বললো যে একটা কাজ করে সুমন নামের ছেলেটাকে রেখে দাও। পরে আমার ওই বাড়িতে চাকরি, ওই অফিসে চাকরি হয়ে গেল। অফিস মিনস হচ্ছে বাসার ড্রাইভার আর কি, এই অফিসের যিনি এমডি, ওনার বাসার ড্রাইভার হিসেবে আমি চাকরি করব। দেন আলহামদুলিল্লাহ এক পর্যায়ে তখন আমাকে বললো যে তুমি শনিবারে আসো, এবং শনিবারে সকাল 10টার দিকে আসো, আমার বাসার ঠিকানা দিয়ে দিস। ওনার বাসার ঠিকানা দিল। শনিবারে 10টার দিকে ওনার বাসায় গেলাম, এবং বাসায় যাওয়ার পর আমি দেখলাম যে ওনার 2 ছেলে এবং 2 মেয়ে। তো যেই 2টা মেয়েকে দেখলাম চাকরিতে জয়েন করার পরে, এই 2টা মেয়ের একটারও আমার ভালো লাগে না। 2টা মেয়ে খুব বড় না, ধরেন আপনার ক্লাস 9-10-এ পড়ে, এরকম বয়সী হবে। ছেলেগুলো হচ্ছে ছোট। তা আমার 2টা মেয়েকে দেখে 2টা মেয়ের একটারও ভালো লাগলো। 2টার চেহারাই খুব কি বলে, হালুয়া টাইপের। তো আমি চিন্তা করলাম যে ধুর, ওদের সাথে তো আমার আসলে হবে না, এদের সাথে আমার প্রেম ভালোবাসা হবে না, চেহারা টেহারা সুন্দর না। তো তারপরেও চিন্তা করলাম যে বড় লোকের মেয়ে তো, ওর বাবার তো অনেক টাকা পয়সা আছে, ওর বাবার বিশাল কোম্পানি আছে, এলসিসি কোম্পানি আছে। তো আমি দেখি যে কোনোভাবে হচ্ছে মেয়ের সাথে প্রেম করে, যেহেতু চেহারা মেয়ের দেখতে ভালো না, তাহলে কম সময়ের মধ্যে আমার সাথে প্রেম ভালোবাসা হয়ে যাবে। অ্যান্ড প্রেম টেম করে আমি মেয়েরে বাগায় নিয়ে বিয়ে করে এই কোম্পানির মালিক হয়ে যাব। তো 2টা মেয়ের মাঝে বড় মেয়েটাকে আমি তখন টার্গেট করি।
ওনার বাড়িতে আমি তখন হাউস ড্রাইভার হিসেবে জয়েন করি। খুব সকালে ঘুম থেকে উঠে 2টা গাড়ি ছিল, 2টা গাড়ি পরিষ্কার করি, একটা গাড়ি নিয়ে মালিক অফিসে চলে যেত এবং বাকি গাড়িটা নিয়ে আমি মালিকের মেয়েদেরকে স্কুলে নামাই দিয়ে আসতাম এবং এরপরে ম্যাডামকে অফিসে নামাই দিতাম। তো তারপর বাসায় এসে রেস্ট করে দুপুরবেলায় কাজের মেয়ের কাছ থেকে খাবার নিয়ে মালিকের অফিসে, দেন হচ্ছে ম্যাডামের অফিসে আর মানে ওর ম্যাডামের মেয়েদের জন্য লাঞ্চ দিয়ে আসতাম। এরপরে বিকেলবেলা সবাইকে আবার বাসায় নিয়ে আসতাম। এই ছিল আমার ডিউটি। তো ম্যাডামের যে বড় মেয়েটা ছিল, মানে ওই মেয়েটার প্রতি, মানে স্যারের বড় মেয়েটার প্রতি আমার খুব টার্গেট যে কীভাবে তার সাথে রিলেশন করা যায়। বাট এই মেয়েটা ভাই একটু কালো ছিল অ্যান্ড অনেক লম্বা টম্বা, দেখতে মোটামুটি ভালোই, কিন্তু কালো। তো আমি কোনোভাবেই তার সাথে কথা বলার কোনো সুযোগ পাচ্ছি না যে কীভাবে তার সাথে কথা বলা যায়, বা মানে কোনোভাবেই তার সাথে কথা বলার কোনো সুযোগ আমার হয়ে উঠতেছে না। তা আমি কিন্তু ওদের বাসায় থাকি না, আমি ওদের বাসার বাইরে থাকি, গাড়ি নিয়ে অন্য মেসে থাকি। ওরা যখন ফোন দেয় তখন আসি, ওভাবেই ডিউটি করি। পরে দেখা গেল কি, এইভাবে প্রায় মাসখানিকের মতো কেটে যায়। আমি ম্যাডামের বড় মেয়ের সাথে কোনোভাবে কথা বলার কোনো সুযোগ পাচ্ছি না। আর মেয়েটা একটু অহংকারী টাইপের, মানে আপনার কেমন যেন একটু মুডি টাইপের, কোনো কথা বলতে গেলে পাত্তা দেয় না, কেমন যেন একটু আমাকে স্কিপ করে চলে, মানে আমাকে অ্যাজ এ ড্রাইভার হিসাবে দেখে, ওভাবে দেখে না। তো তারই কিছুদিন পরে একদিন ম্যাডাম আমারই করলো কি, বলতেছে যে আমাকে বলে, সুমন তুমি হচ্ছে একটা ছবি, মানে ওনাদের ফ্যামিলির একটা ছবি, আমাকে বলো যে ফ্যামিলি ছবিটা বড় করে বাঁধাই করে আনবা। ম্যাডাম অফিসে গেল, অফিস থেকে আমাকে ছবিটা দিয়ে দিল হাতে, যে ছবিটাকে তুমি বড় করে এটা বাঁধায় আনবা। নেগেটিভটা আমাকে দিল। তো নেগেটিভটা দেওয়ার পরে আমি তখন এই ছবিটা নিয়ে মানে ওনার ওখানে গেলাম, ছবিটা ধোয়াইলাম, করলাম, করার পরে হঠাৎ করে ভাই মানে এই 2টা মেয়ের মাধ্যমে, মানে 2টা মেয়ের মাঝখানে আমি লম্বা ফর্সা খুবই সুন্দর একটা মেয়েকে দেখলাম। তো আমি ম্যাডাম বলি, এটা ম্যাডামের ফ্যামিলি, মানে ছেলে মেয়ে, হাজব্যান্ড ওয়াইফ, তাদের ছবি। তো দেখলাম এখানে 3টা মেয়ের ছবি এবং 2টা ছেলের ছবি, ম্যাডাম এবং স্যার। তাহলে এই লম্বা যে মেয়েটা, এই মেয়েটাকে, আমি তো আজকে প্রায় 1.5 মাসের মতো এই বাসায় চাকরি করি, আমি তো এই মেয়েটাকে কখনো দেখিনি। মানে এই মেয়েটা কে হতে পারে, এই সন্দেহটা বা এই কথাটা তখন আমার মনে খুব বেশি জাগতে শুরু হলো যে এই মেয়েটাকে। যাই হোক, ছবিটা বড় করে বাঁধাই করে একদম সুন্দর করে আমি তখন বাসায় নিয়ে আসছি। অ্যান্ড আসার পরে আমি ছবিটা কী করলাম, ম্যাডামকে দিয়ে দিলাম। ম্যাডাম তখন ছবিটা নিয়ে গেছে। নিয়ে যাওয়ার পরে আমি তখন এরকম করতে করতে একদিন ম্যাডামরে বললাম, ম্যাডাম আপনাকে যদি একটা প্রশ্ন করি তাহলে কি মাইন্ড করবেন? বলে, না না, বলো সুমন। ম্যাডাম আপনি আমাকে ওই দিন ছবি বাঁধাই করতে দিলেন, আমি যতটুকু জানি যে আপনার 2টা মেয়ে 2টা ছেলে, কিন্তু আমি ওইখানে 3টা মেয়ে দেখলাম, মানে ওই বড় লম্বা করে যে মেয়েটা, এই মেয়েটাকে। ম্যাডাম তখন হাসতে হাসতে বলে যে এটা আমার বড় মেয়ে। আমি বললাম, আপনার বড় মেয়ে? কিন্তু আপনার তো বড় মেয়ে আছে, আমি তো জানি আপনার 2টা মেয়ে। বলে, না না, আমার 3টা মেয়ে। আমার বড় মেয়েটা ও সবসময় বাসায় থাকে, ও একটু ধার্মিক টাইপের, নামাজি, পড়াশোনা খুব বেশি করে নাই, বাসার মধ্যেই থাকে, এবং ও অলওয়েজ হচ্ছে নামাজ কালাম পড়ে, একটু ধার্মিক মেয়ে, ও বাইরে যায় না। তো আমি বললাম, ওইটা আপনার মেয়ে? বলে, হ্যাঁ ওইটা আমার মেয়ে। মানে আমি তখন খুব অবাক হয়ে গেলাম যে বাসায় আমি আজকে 2 মাসের মতো চাকরি করি, সেই বাসায় এত বড় একটা বা এত সুন্দর একটা মেয়ে আছে, মানে এটা আমার মাথার মধ্যেই আসলো না। এবার আমার টার্গেট হলো যে ওই মেয়েটার সাথে আমার রিলেশন তৈরি করতে হবে। তো আমি ম্যাডামের বড় যে মেয়েটা, যেটা পড়াশোনা করে স্কুলে, ওইটার প্রতি আমি তখন টার্গেট ছেড়ে দিলাম। অদেখা অজানা ওই মেয়েটার সাথে আমি তখন সম্পর্ক তৈরি করবো এবং ম্যাডামের মাধ্যমে জানতে পারি ওই ম্যাডামের বড় মেয়ের নাম হচ্ছে জ্যোৎস্না। এবার জ্যোৎস্নার সাথে আমি সম্পর্কের জন্য চেষ্টা করি। দেন একটা পর্যায়ে আমার যেই মানে ম্যাডামের যে একদম ছোট ছেলেটা আছে, ছোট ছেলেটা আবার প্রচুর দুষ্ট টাইপের, মানে অনেকটা দুষ্টমি করে, দুষ্ট প্রকৃতির। তাই ছোট ছেলেটার মাধ্যমে এবার আমি ওর সাথে, ছোটোটার সাথে খুব ক্লোজ হয়ে গেলাম। ছোটোটার সাথে এতটাই ক্লোজ হয়ে গেলাম যে ধরেন বাইরে গেলে ওর জন্য চিপস নিয়ে আসি, চকলেট নিয়ে আসি, এটা ওইটা নিয়ে আসি। তো এমন করতে করতে একদিন আমি জিজ্ঞেস করি যে তোমার বোন জ্যোৎস্না কেমন, ভালো? বলে, হ্যাঁ আপু অনেক ভালো। তো তোমার বোন তোমার সাথে কথা বলে? বলে, হ্যাঁ বলে, তো আমাকে খুব আদর করে। এমন করতে করতে পিচ্চিটার সাথে আমার এতটাই ক্লোজ হয়ে গেল যে আমি বললাম, তোমার বোন কি মোবাইল ইউজ করে? বলে, হ্যাঁ আমার আপুর কাছে ফোন আছে, আপু গেমস খেলে ফোনে। তো আমি বললাম, তোমার আপুর ফোনটা কি একদিন আমাকে নিয়ে নিতে পারবা? মানে এরমভাবে তার আমি পটাইলাম। দেন একটা পর্যায়ে তখন রাজি হলো। বলে, দুপুরবেলা আপু যখন ঘুমিয়ে থাকবে, আমার স্কুল যেদিন বন্ধ থাকবে ওই দিন আমি এনে দিব। তো আমার কী দিবা? পরে ওর সাথে আমার একটা কন্ট্রাক্ট হলো, টাকার কন্ট্রাক্ট, ওর এত টাকা দিব, এটা দিব। পরে ও রাজি হলো। দেন একদিন দুপুরবেলা ওর স্কুল অফ ছিল, ও কী করলো, গিয়ে ওই মেয়ে যখন ঘুমাচ্ছিল তার মাথার কাছ থেকে মোবাইল ফোনটা নিয়ে আসলো। ও মাঝে মাঝে এরকম নিয়ে আসতো কিন্তু গেমস খেলার জন্য। দৌড়ে এনে ফোনটা আমাকে দিলাম। আমি তখন সাথে সাথে মেয়ের ফোন নাম্বারটা নিয়ে নিলাম এবং ফোন নাম্বারটা নিয়ে আমি মোবাইলটা আবার ছেলেটাকে দিয়ে দিলাম। ও তখন ওর বোনের কাছে দিয়ে আসলো। তো ফোন নাম্বারটা হাতে পাওয়ার পরে আমি চিন্তা করতেছি কী করা যায়। ভাবতেছিলাম যে আমি যদি মেয়েটাকে ফোন দিই, বা এই মেয়ের মন মানসিকতা কীরকম, বা মেয়ে দেখতে কেমন, এতটুকু আমি হয়তো ছবিতে দেখেছি, কিন্তু তার মন মানসিকতা কীরকম কখনও তো সে আমার গাড়িতে উঠে নাই। পরিবারের প্রত্যেকটা মানুষ আমার গাড়িতে উঠছে, এদিক সেদিক গিয়েছে, কিন্তু এই মেয়েটা তো কখনও কোনো দিকে যায় নাই।
এবং মেয়েটা কেমন, আমি তাকে ফোন দিলে আবার কোনোভাবে বসকে বলে দেয় কি না, এই ভাবতে ভাবতে আমি তখন হঠাৎ করে সিদ্ধান্ত নিলাম যে আমি তার সাথে রং নাম্বারে প্রেম করব। আমি যদি তার সাথে নতুন নাম্বারে কথা বলি, তাহলে সে যদি নাম্বারটা ম্যাডামকে বা স্যারকে দেখায়ও, তাহলে তারা জানবে না যে এটা আমার নাম্বার। আমি তখন কী করলাম, নতুন একটা সিম কার্ড কিনি এবং সিম কার্ডটা কিনে একদিন রাত্রে প্রায় 12:30টার দিকে, মোটামুটি অনেক রাত্রে প্রায় 12:30টার দিকে আমি তখন যে বাসায় থাকতাম, মানে যে মেসে থাকতাম, মেসের সাথে গিয়ে মেয়েটাকে তখন ফোন করি। অ্যান্ড কল দেওয়ার পরে মেয়ে তখন কলটা রিসিভ করে এবং একটা কুলেই কলটা রিসিভ করে। আমার কাছে মনোযোগ ঘুমাচ্ছিল না, সজাগই ছিল। পরে আমি সালাম দিলাম, আসসালামু আলাইকুম। বলে ওয়ালাইকুম আসসালাম। খুব সুন্দর করে সালামের উত্তর নিল। আমি বললাম ভালো আছেন? বলে ভালো আছি। কে বলছিলেন? আমি তখন বললাম যে আমাকে আপনি চিনবেন না, তো আমি কি আপনার সাথে একটু কথা বলতে পারি? তা বলে হ্যাঁ বলেন না। তো এরকম করে মেয়েটার সাথে আমি একটু একটু করে কথা বললাম। সেদিন মেয়েটা আমার সাথে খুব ভালো করে কথা বললো। তো ভাবলাম যেহেতু প্রথম দিন, বেশি কথা বললে যদি মাইন্ড করে ফেলে, সন্দেহ করে ফেলে, এই জন্য কথা বেশি দীর্ঘায়িত না করে 5-7 মিনিটের ভিতরে তার সাথে একটু কথা বলে তার ভিতরে একটা সন্দেহ রেখে দিয়ে ফোনটা কেটে দিয়েছি। মানে আমার টার্গেট ছিল, আমি তো আমার পরিচয়টাও দিইনি। মেয়েটাকে বলেছি আপনার নাম কিন্তু জ্যোৎস্না, তাই না? মেয়ে একটু সারপ্রাইজ হয়ে আমাকে বললো যে আমার নাম জ্যোৎস্না, এটা আপনি কীভাবে জানেন? তো আমার কাছে মনে হলো যে তাহলে মেয়েটার মনে একটা কৌতূহল বা একটা সন্দেহ নিয়ে যখন ফোনটা আমি কেটে দিয়েছি, মেয়েটা এখন আমাকে খুঁজবে, আমার সাথে কথা বলার জন্য চেষ্টা করবে। এই বলে 5-7 মিনিট কথা বলে লাইনটা কেটে দিয়ে আমি তখন মোবাইলটা ওপেন রাখি, মানে সিমটা ওপেন রাখি। কিন্তু ভাই এরপরে সারাদিন কেটে যায়, মেয়েটার আমাকে ফোন দেয় না। এরপরে রাতের বেলা আমি তার ফোনের জন্য ওয়েট করি যে হয়তো রাতে সে আমাকে ফোন করবে, বাট রাতের বেলায় সে আমাকে কল দেয় না। এর পরের দিনও গেল এবং এর পরের দিন রাতে আমি তার নাম্বারে কল দিয়ে দেখি আমার নাম্বারটা ব্লক, মানে আমাকে ব্লক করে দিয়েছে। আমি জাস্ট অবাক হয়ে গেলাম। 5-7 মিনিট তার সাথে আমি যতটুকু কথা বলেছি, মেয়েটা আমার সাথে এত নম্র, ভদ্র, এত সুইটভাবে কথা বলেছে, মানে খুবই মিষ্টি মধুর কণ্ঠে কথা বলেছে। অ্যান্ড এত মধুর একটা মেয়ে আমার নাম্বারটা ব্লক লিস্টে দিয়ে দিল। মানে মনের ভিতর তখন কেমন যেন একটা কষ্ট জাগলো যে এইটা আমার সাথে কেন করলো এবং এটা করার কারণটা কী ছিল। এবার আমি নতুন করে আরেকটা সিম কিনি শুধু ওর সাথে কথা বলার জন্য, এবং সিম কিনে এর পরের দিন রাতে আমি ওকে অ্যাট এ টাইম রাত্রে প্রায় 12:30টার দিকে তাকে আমি কল করি। ও রিসিভ করে আমি বলি যে আপনি সেদিন আমার ফোনটা এইভাবে কেটে দিয়ে, মানে আপনার সাথে কথা শেষ হওয়ার পর আপনি আমার নাম্বারটা ব্লক কেন করে দিয়েছেন? এই মেয়েটা তখন খুবই ঠান্ডা মেজাজে আমাকে বলতেছে যে আমার কাছে মনে হয় যে আপনার সাথে আমার আর কথা বলার প্রয়োজন নাই, যতটুকু কথা বলার প্রয়োজন ছিল বলেছি এবং এরপরে মনে হলো যে কথা বলার প্রয়োজন নাই, দেন আমি নাম্বারটা ব্লক করে দিয়েছি। আমি বললাম জ্যোৎস্না, আপনি মানে কথা বলেন এত সুইটলি, এত নাইসলি কথা বলেন যে আপনার প্রতিটা কথাই যেন হৃদয় স্পর্শ করে, মানে হৃদয়টা ঠান্ডা হয়ে যায়, খুব ভালো লাগে। কিন্তু আবার মাঝে মাঝে এমন কিছু বিহেভ বা এমন কিছু কথা, এমন কিছু কাজ করেন যেটা আসলে মানে কি বলবো, হৃদয়ে তুফান উঠাই ফেলে। পরে আমাকে বলতেছে ভাই এত কৌতূহল, এত কথাবার্তা আমি বুঝি না, এটা আপনি কি আর কেনই বা আমাকে ফোন করেছেন? আমি বললাম এই কথাটা তো আপনি নিজেও আমাকে ফোন করে জিজ্ঞেস করতে পারতেন, কই আপনি নিজে তো আমাকে ফোন করে কথাটা জিজ্ঞেস করলেন না। পরে বলতেছে আচ্ছা ভাই ঠিক আছে, আমার ভুল হয়ে গেছে, আই এম সরি, তো এবার আপনি আমাকে বলেন যে আপনি কি। আমি বললাম আমার নাম হচ্ছে সজল। তা বললো সজল আপনি কোথায় থাকেন? আমি বললাম আমি ঢাকাতেই থাকি। তা পরে বললো যে আচ্ছা ওনাদের বাড়ি কিন্তু ঢাকাতে, আমি কিন্তু চাকরিটা ঢাকা শহরেই নেই। পরে বলতেছে যে ভালো কথা, তো আপনি আমার নাম্বারটা কোথায় পাইছেন? আমি বললাম যেভাবে হোক আপনার নাম্বারটা আমি বাইরে পাইছি, একটা মার্কেটে গেছিলেন, ওখান থেকে নাম্বারটা আমি ম্যানেজ করছি। ভাই এই মেয়ে আমাকে বলতেছে আমার জীবনে মনে হয় না যে আমি কখনো মার্কেটে গিয়েছি। এইটা শোনার পরে আমার মনে আমি আসমান থেকে পড়ছি, আরে আল্লাহ বলে কি, এ নাকি জীবনে কোনো দিন মার্কেটেই যাই নাই। আমি বললাম আপনি কোনো দিন মার্কেটেই যান নাই? বলে না, আমি কোনো দিনও শপিং করতে চাই নাই, আমার এটা মনে হয় না। আমার যতটুকু বয়স হয়েছে আমি বাসার মধ্যেই ছিলাম এবং আমার যে ড্রেস আপগুলো লাগতো আমার মা বাবা এবং আমার বোনের আমার জন্য কিনে নিয়ে আসতো, আমি কখনো বাইরে যেতাম না। মানে আমার মনে হয় জীবনে প্রথম আমি কোনো মেয়ের মুখে শুনলাম যার বয়স, মেয়েটার বয়স হিসাব করলো তো অনেক বেশি, প্রায় 18-19 বছর। তো এই 18-19 বছরে একটা মেয়ে কোনোদিন মার্কেটে যায়নি, মানে এটা কি বিশ্বাস করার মতো কথা? যাই হোক, তারপরেও বিশ্বাস করে নিলাম এবং তার সাথে সেদিন আমি খুব রিকোয়েস্ট করলাম যে আমি আপনার কাছে রিকোয়েস্ট করতেছি আপনি আমার নাম্বারটা এবার ব্লক লিস্টে দিয়েন না, আমি আপনার সাথে একটু কথা বলি এবং আপনার সাথে কথা বলতে আমার ভালো লাগে। তো আমাকে বারবার জিজ্ঞেস করে যে আপনি আমার সাথে কী কথা বলতে চান বা আমার সাথে কথা বলে আপনার ভালো লাগবে বা কেন, তার কারণটা কি? তো ওরকম করে তাকে আমি জাস্ট ওইটুকুই অনুরোধ করি যে আপনি আমার নাম্বারটা ব্লক দিয়েন না। তো যাই হোক, এরপরে তার সাথে আমি আবারও কথা বলি দেন দেখা গেল যে তার সাথে তারপরে আমি অনেক দিন কথা বলেছি, কিন্তু ওই যে যতটুকু কল দিচ্ছি কেমন আছেন, কি করছেন, ভালো আছেন, অতটুকুর মধ্যেই সমাপ্ত। মানে উনি আসলে নিজ থেকে আমাকে কোনো কিছু বলতে চায় না বা নিজ থেকে আমাকে কোনো কিছু জানাতে চায়, মানে কেমন জানি ওর ভিতরে একটা অন্যরকম মানুষ বসবাস করে, মানে দুটো মানুষ, একটা মুখের মিষ্টি কথা এবং আরেকটা ভিতরের হিংস্র কথা। তো
তো অনেক দিন প্রায় 1 মাসের মতো চেষ্টা করি, কোনোভাবে আমি এই মেয়েটার সাথে কোনো সম্পর্ক জড়াতে পারলাম না এবং এই মেয়েটাকে দেখলামও না। 1 মাস পরে আমি তখন চিন্তা করলাম যে কী করা যায়, মানে কীভাবে তাকে আমি পটাতে পারি এবং তাকে পটানোর জন্য সর্বশেষ আমি এমন একটা পন্থা, এমন একটা রাস্তা অবলম্বন করেছি বন্ধু, মানে আপনি শুনলে খুব অবাক হয়ে যাবেন। আমি বরিশাল থেকে একদিন একটা তাবিজ পরে আনি, মানে ওকে পটানোর জন্য একটা তাবিজ পরে আনি বরিশাল থেকে একজন হুজুরের কাছ থেকে। তাবিজটা এনে ওর যে ছোটো ভাই ছিল, ছোটো ভাইয়ের মাধ্যমে আমি তখন এই তাবিজটা ওর ঘরের মধ্যে পুঁতে রাখি, মানে কোনো একটা জায়গায় রেখে দেই, আমাকে যেখানে রাখতে বলে সেখানে রাখি, খাটের আশেপাশে কোনো একটা জায়গায় তখন তাবিজটা রাখি। রাখার কিছুদিন পরে আমার কাছে মনে হয় যে শুধুমাত্র এই তাবিজটা রাখার কারণেই কাজটা হয়েছে এবং তাবিজটা রাখার কিছুদিন পরেই দেখা গেল এই মেয়েটা আস্তে আস্তে করে আমার সাথে অনেকটা ফ্রি হয়ে গেছে। আগে যেভাবে আমার উপরে একটা রাগ ছিল, ক্ষোভ ছিল, কথা বলতে চাইতো না, আমি ফোন দিলে আমাকে স্কিপ করতো, বাট এই বিষয়গুলো কেটে মানে মোটামুটি মনে হলো যেন অনেকটা ভালো হয়ে গেছে, অনেকটা নম্র ভদ্র ব্যবহার করতেছে। সব দিক মিলিয়ে আমার কাছে তখন মেয়েটাকে ভালো লাগতে শুরু হলো যে না, মেয়েটা মনে হয় অনেকটাই ভালো। দেন একবার যে এইভাবে কথা বলতে বলতে দুজনের মাঝে একটা ভালো ফ্রেন্ডশিপ হয়ে গেল। প্রথমে ফ্রেন্ডশিপ এবং খুবই বন্ধুত্বপূর্ণ, দুজনের মাঝে খুবই ক্লোজ একদম ফ্রেন্ড হয়ে গেলাম। এবং এই ফ্রেন্ড হতে হতে আমি একদিন মানে ওই আমাকে একদিন বলতেছিল যে ও যেহেতু ঢাকায় থাকে, মানে আমারে বলেছে একদিন আপনি আমাদের বাসায় আসেন, মানে ডিরেক্টলি বলে, মানে এই প্রথম কোনো মেয়ে তার বাসায় আমাকে দেখার জন্য ইনভাইট করছে। আমি তো জানি যদি ফ্রেন্ড হয় তাহলে কোনো রেস্টুরেন্টে দেখা করে বা এখানে ওখানে। আমি ওনাকে বললাম যে আপনি একটা কাজ করেন, আমরা কোনো একটা রেস্টুরেন্টে দেখা করি, আপনি কোনো একটা রেস্টুরেন্ট আসেন। ও আমাকে বলে যে না, আমি তো আসলে বাসার বাইরে যাই না, আমি সবসময় বাসায় থাকি, তো আপনি আমাদের বাসায় আসলে কোনো প্রবলেম নাই, আমি আমার আব্বু আম্মুকে বুঝিয়ে বলবো অ্যান্ড তারা কোনো কিছু বলবে না। তখন মনে হলো যে আসলেই মনে হয় মেয়েটা আমাকে, মানে কী করব বুঝতে পারতেছিলাম না। দীর্ঘ প্রায় 6 মাস ধরে ওর সাথে আমি এভাবে ফোনে কথা বলি এবং মানে ও আমাকে কখনোই দেখে নাই, মানে সরাসরি দেখে নাই। এই 6 মাস পর্যন্ত তার সাথে কথাবার্তা বলে আমি গভীর একটা প্রেমে তার সাথে আমি মানে জড়িয়ে পড়ি, মানে মোটামুটি খুব ভালো একটা প্রেমের সম্পর্ক তার সাথে আমার হয়। 6টা মাস লাগছে অ্যান্ড এই 6টা মাস আমি কোনোদিন তারা সরাসরি দেখি নাই। চিন্তা, ওই বাসায় চাকরি করি কিন্তু তারা সরাসরি দেখি নাই। এবং 6 মাস পরে সে খুবভাবে হচ্ছে আমার সাথে দেখা করার জন্য অনেক বেশি এক্সাইটেড, আমার সাথে দেখা করবে। তো আমার কাছে যেটা মনে হলো যে ও তো আমাকে কখনো দেখে নাই এবং আমি ওদের বাসার ড্রাইভার, তো আমাকে কখনো যেহেতু দেখে নাই, ওর সাথে দেখা করলে আমার খুব বেশি একটা সমস্যা হবে না। এবং ও তখন আমার সাথে বাইরে দেখা করার জন্য রাজি হয়। 6 মাস পর যখন দুজনে রিলেশনে পৌঁছে যাই, মানে প্রেম ভালোবাসার মধ্যে পৌঁছে যাই, অ্যান্ড তখনও আমার সাথে দেখা করার জন্য রাজি হয় বাসার বাইরে গিয়ে। দেন একটা রেস্টুরেন্ট তখন সিলেক্ট করলো এবং ওই রেস্টুরেন্টে ও আসবে আমার সাথে মিট করার জন্য। অ্যান্ড ওই রেস্টুরেন্ট ও তখন আসছে, আসার পরে মানে আমাকে ফোন দিল যে সজল তুমি আসো। তো ওই রেস্টুরেন্টে গেলাম, ও বোরকা পরে আসছে, মানে মুখে হিজাব পরা। তো রেস্টুরেন্টে ঢুকলাম এবং এই প্রথম আমাদের মিট হচ্ছে। রেস্টুরেন্টে ঢোকার পরেই ও আমার দিকে জানি একটু কেমনভাবে তাকিয়ে আছে। আমি মোটামুটি আমার পোশাক আশাক যত কিছু আছে সব কিছু খুবই নাইসলি পরে গেছি। পরে বসার পর আমি বললাম যে এটা কেমন দেখাচ্ছে যে আমরা একইভাবে একটা রেস্টুরেন্টে বসছি, আমি তোমাকে দেখতে পাচ্ছি না, আর তুমি কেমন জানি মুখ ঢেকে আছো, এটা না আমার কাছে ভালো লাগতেছে না, আমি তোমাকে একটু দেখতে চাই। পরে আমাকে বলতেছে যে মানে দেখতে হবে কেন, ফোনেই তো কথা বলেছি আমরা তো কেউ কাউকে কখনোভাবে দেখি নাই। আমি বললাম না, আমি তোমাকে একটু দেখতে চাই, মানে প্লিজ তুমি যদি একটু তোমার মুখটা আমার দিকে একটু দাও বা তুমি যদি একটু মুখের পর্দাটা সরাও। অনেক রিকোয়েস্ট করার পর ও তখন পর্দা সরালো, বাপ রে বাপ। এবং পর্দা সরালের পরে আমি যেটা দেখলাম, আমি জাস্ট নিজেকে ঠিক রাখতে পারলাম না। এত সুন্দরী মনে হয় যেন একদম আরবি মেয়েদের মতো, আরব দেশের মেয়েগুলো দেখতে যেরকম হয় অনেকটা আরবের খুরমা খেজুরের মতো এত সুন্দর। ও আমাকে দেখে খুব সুন্দর করে কথাবার্তা বললো। প্রায় 1 ঘন্টার মতো আমরা ওই রেস্টুরেন্টে সময় দিয়েছি, আপনি বুঝতে পারেন 1 ঘন্টা। এবং 1 ঘন্টা পরে ও তখন বাসাতে মানে রেস্টুরেন্ট থেকে নেমে গেল, চলে গেল। এবং রেস্টুরেন্ট থেকে নেমে চলে যাওয়ার পরে ওই রাতেই ও আমার সাথে কথা বলার সময় মানে কেমন জানি একটু অন্যভাবে কথা বলে। আগের দিনগুলোতে বা আগের রাতগুলোতে যেভাবে খুব ক্লোজলি কথা বলেছে, খুব আন্তরিকতা নিয়ে কথা বলেছে, বাট এখন জানি ও কেমন করে কথা বলে, মানে মনে হয় যেন ও আসলে কথা বলতে চায় না, ওকে জোর করে কথা বলানো হচ্ছে, মানে এমন একটা অবস্থা। আমাকে ইগনোর করতে শুরু করে। মনের ভিতর তখন ভয়ও কাজ করতেছি, ও কি আমাকে চিনে ফেললো কি না, অথবা আমাকে দেখে গেল কি না। এভাবে 2 থেকে 3 দিন পরে ও যখন আমার সাথে এভাবে ইগনোর করে কথা বলে, একদিন আমার খুব রাগ লাগে এবং রাগের বশবর্তী হয়ে আমি ওর সাথে অনেকটা মিসবিহেভ করি, মানে খারাপ আচরণ করি। এবং খারাপ আচরণ করার কারণে ও আমাকে বলতেছে যে আপনি কি মনে করেন আমি আপনাকে চিনি নাই? আপনার নাম সজল? আপনার নাম তো সজল না, আপনি তো আমাদের বাসার ড্রাইভার এবং আপনার নাম হচ্ছে সুমন। এটা কি মিথ্যে কথা বলেন? মানে আমার মনে হয় আমি তখন আসমান থেকে পড়ছি যে আল্লাহ এটাও কী বললো।
এবং এইটা বলার সাথে আমি তখন ফোনটা কেটে দিলাম, মানে তার লাইনটা কেটে দিলাম। লাইনটা কেটে আমি আর কথা বলতেছি না। আমি তখন শিওর হয়ে গেলাম যে মেয়েটা আমাকে চিনে গেছে। ও যদি তার বাবার কাছে বা তার মায়ের কাছে যদি বলে দেয় আমি এই কাজটা করেছি, তাহলে চাকরি তো যাবেই, উল্টো আমাকে জেল খাটতে হবে। পরের দিন সকালবেলা বস আমাকে কল দিল যে সুমন তুমি আসতেছো না কেন? আমি বললাম বস আমার শরীরটা ভালো না, শরীরটা অত্যাধিক খারাপ, আমি আজকে ডিউটিতে যেতে পারবো না। পরে আমাকে বললো ও আচ্ছা ঠিক আছে, সমস্যা না, তাহলে তুমি রেস্ট করো। আমি তখন বাসার মধ্যে রেস্ট করতেছি, মানে কী করবো না করবো কোনো কিছু বুঝতে পারতেছি না। দুপুরবেলা মোবাইলটা ওপেন করছি, ওপেন করে ভাবলাম তারা একটা আবার কল দিব। চিন্তা করি আবার কল দিলে আরও বিপদ হয়ে যায় কিনা, এই জন্য আমি আর তারা কল দিলাম না। বিকেলবেলা চিন্তা করলাম, হঠাৎ করে আমি তার সাথে তো কথা বলতেছি, এরকম কোনো ডকুমেন্ট নাই, তার কাছে কোনো প্রমাণ নাই। আমাকে যদি বসে জিজ্ঞেস করে আমি ডিরেক্টলি বসকে বলবো যে না বস, আমি আপনার মেয়ের সাথে কখনোই কথা বলি নাই, এরকম কোনো ডকুমেন্ট আপনি আমাকে দেখাতে পারবেন না। আমি বসের সাথে বলবো যে আমি এটা করি নাই। এরপর রাতটাও কোনো মতে কাটাইলাম, মোবাইলটা আর খুললাম না। পরের দিন আমি তখন ডিউটিতে গেলাম এবং ডিউটিতে যাওয়ার পরে ডিউটি করতেছি, মানে ম্যাডামকে নিয়ে যাচ্ছি, বসকে নিয়ে যাচ্ছি, বাচ্চাদেরকে স্কুলে নিচ্ছি, কিন্তু দেখলাম যে না, কেউ আমাকে কোনো কিছু জিজ্ঞেস করে না বা কেউ কোনো কিছু বলে না। তো তখন বুঝতে পারলাম না যে মানে এই যে এরকম একটা মারাত্মক ঘটনা ঘটে গেল, তো সেই ঘটনার সূত্রপাত ধরে বা সেই ঘটনার অবলম্বনে তো আমাকে কোনো কিছু বলার কথা, কেউ না কেউ তো কিছু বলবে, বাট কেউ আর কোনো কিছু বলতেছে না। যখন কেউ কোনো কিছু বলে না, আমি তখন বুঝতে পারলাম সম্ভবত জ্যোৎস্না বিষয়টা কাউকে জানায় নাই, বা জ্যোৎস্না সম্ভবত কাউকে বলে না, এই জন্য মনে হয় কেউ আমাকে কিছু বলতেছে না। এইভাবে 3 থেকে 4 দিন কেটে গেল। 4 দিন পরে আমি একদিন পুনরায় আবার ওই সিমটা ওপেন করলাম। ওপেন করে রাত্রে ওই 12টার দিকেই তাকে আবারও কল দিলাম। ও তখন কলটা রিসিভ করছে। আমি বললাম যে তুমি এটা কী করলা এমনি? পর আমাকে বলতেছে কই কী করলাম? আমি বললাম আমি তোমার সাথে এত বড় একটা বেইমানি করলাম, তোমাকে ধোকা দিলাম, তোমার সাথে চিটিং করলাম, তুমি এটা তোমার আব্বাকে বা তোমার পরিবারের অন্য মানুষদেরকে বলনি কেন? ও আমাকে বলে কী বলবো? আমি বললাম তুমি বলবা যে আমি তোমার সাথে চিট করে তোমার সাথে আমি নাম হাইড করে এটা করে ওইটা করে আমি তোমাকে ধোকা দিয়েছি, বা তোমার সাথে আমি রিলেশন করেছি, তো এটা কি তুমি তোমার পরিবারের কাছে আমার নামে রিপোর্ট করবা না? অ্যান্ড তুমি যদি এটা রিপোর্ট করো তাহলে তো আমার চাকরিটাও চলে যাবে। রিপোর্ট করতেছো না কেন? রিপোর্ট করো তোমার আব্বার কাছে। পরে আমাকে বলতেছে সুমন সাহেব, আসলে মানে একটা মানুষের উপরে প্রতিশোধ নিলেই না প্রতিশোধ নেওয়া হয় না। আপনি যেটা করেছেন এটা নিতান্তই অন্যায় করেছেন, এই কাজটা আপনি আসলে ভালো করেননি এবং এই কাজটা আপনার করা ঠিক হয়নি, এটা আপনার চরম অন্যায় হয়েছে। অ্যান্ড তারপরেও ক্ষমা মহৎ গুণ, আমি আপনাকে ক্ষমা করে দিয়েছি। আমি জানি যে আপনি চাকরি করেন এবং এই চাকরির উপরে মেবি আপনার পরিবার ডিপেন্ডেন্ট, তো ওই জিনিসগুলো চিন্তা করে আমি আর আমার আব্বুর কাছে কোনো রিপোর্ট দিই নাই। আমি বললাম যে না, আপনি যেটা ভাবতেছেন যে আমার চাকরির উপর আমার পরিবার ডিপেন্ড করে, বিষয়টা ওরকম না। আমি হয়তো আপনাদের বাড়িতে আপনাদের বাসায় ড্রাইভিং চাকরি করি, বাট আমার ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড অত্যাধিক ভালো। আমার আব্বার অনেক সয় সম্পত্তি আছে এবং বরিশালে আমাদের রাজকীয় ফ্যামিলি। আপনি এটা চিন্তা করার দরকার নাই যেখান থেকে চাকরি চলে গেলে আমি না খেয়ে মরে যাবো না, বিষয়টা ঠিক এরকম না। তো আমাকে বলতেছে আচ্ছা ঠিক আছে, যা হবার তা তো হয়েছেই, তো আপনি এখন আপনার মতো করে থাকেন, আপনি ভালো থাকেন এবং আই হোপ যে আপনি অনেক ভালো অবস্থানে যাবেন। তো এরকম করে ও তখন মানে খুব নম্রভদ্র, বললাম না যে সবসময়ও কিন্তু এরকম করে ও ফোনটা আবার কেটে দিল। তখন আমার ভিতরে কেন জানি মানে বুঝতেছিলাম না যে এরকম পরিমাণের কষ্ট লাগলো। তারে ফোন দিলে কেটে দেয়, ফোন দিলে কেটে দেয়। আমার সাহসও কিন্তু তখন বেড়ে গেছে যে যেহেতু সে সব কিছু জেনে শুনে কাউকে কোনো কিছু বললো না, তার মানে ওর সাথে আমার রিলেশন হবে বা আরও সামনের দিকে যাওয়া যায়। একদিন এত রাগ হলো ভাই, মানে এত পরিমাণে রেগে গেলাম। দুপুরবেলা বাসায় কেউ ছিল না, ম্যাডামও ছিল না, বসও ছিল না, বা পোলাবেন্দ্র সব স্কুলেই। আমি একদিন দুপুরবেলা বাসায় এসে হুট করে ওর বেডরুমে চলে গেছি। এই প্রথম, আজকে প্রায় 1 বছরের কাছাকাছি ওদের বাসায় আমি চাকরি করি, কোনোদিন কিন্তু তার বেডরুমে আমি যাই নাই। এই প্রথম তার বেডরুম নক করে আমি তার রুমের ভিতরে ঢুকে গেছি। এবং রুমে ঢোকার পরে ও তখন মানে অবাক হয়ে গেল যে কী ব্যাপার, তুমি আমার রুমে কেন আসছো? আমি বললাম তোমার রুমে আসছি তোমার আব্বাকে ফোন করার জন্য। তুমি তোমার আব্বাকে এখন ফোন করো, ফোন করে বলো যে সুমন আমার রুমে আসছে, বলো, ফোন দাও। আমাকে বলে সুমন তুমি কেন পাগলামি করতেছো, তুমি এখান থেকে বেরিয়ে যাও। বললাম না, আমি তো বের হওয়ার জন্য তোমার রুমে ঢুকি নাই, আমি তোমার রুমে ঢুকছি বের হওয়ার জন্য না। তুমি কাজটা ভালো করো নাই, তুমি কাজটা মোটেও ভালো করো নাই। ও আমাকে বলতেছে তুমি কী চাও? আমি তোমাকে চাই, আমি তোমাকে চাই। ও বলতেছে আমাকে চাও মানে আমাকে কি চাও? আমি বললাম আমি তোমার সাথে সংসার করতে চাই, তোমার সাথে সারা জীবন থাকতে চাই, আমি তোমাকে বিয়ে করতে চাই। ও আমাকে বলতেছে এটা কোনোভাবেই পসিবল না, আর আমার বাবা কখনোই তোমার কাছে আমাকে বিয়ে দিবে না। আমি বললাম কেন দিবে না? আমি গরিব এই জন্য? ও আমাকে বলে দেখো ধনী গরিবের প্রশ্ন না, আর আমার বাবা দিবে না, আর আমার বাবা বরিশালে আমাকে বিয়ে দিবে না। আমি বললাম না, তাতে কী হয়েছে? বরিশালের মানুষটা কি খারাপ নাকি? তুমি আমার সাথে সম্পর্ক করতে হবে, এটাই শেষ কথা। সেদিন ও আমাকে বলতেছে আচ্ছা ঠিক আছে তুমি এখন যাও, আমি তোর সাথে মাঝে মাঝে কথা বলবো, পাগলামি করো না, কখন কে চলে আসে অনেক ঝামেলা হয়ে যাবে, তুমি যাও। পরে ওর সাথে আমি সেদিন অনেকক্ষণ তার রুমে ছিলাম, এরপরে আমি চলে আসি।
এরপরে মাঝে মাঝে বাসায় যখন কেউ না থাকে আমি তার রুমে চলে যাই এবং তার সাথে টাইম কাটাই। এমন করতে করতে আমাদের সম্পর্কটা পুনরায় ঠিক যেখানে ভেঙে গিয়েছিল ওখান থেকে আবার শুরু হয়ে গেল। আবারও দুজনের মাঝে গভীর প্রেম, গভীর ভালোবাসা, দুজন দুজনকে অনেকটা ভালোবাসি, অনেকটা বুঝি, জানি, শুনি। এমন করতে করতে একটা সময় আমি তারে বললাম যে ও আমাকে বলে যে তুমি আমার বাবার কাছে আমাদের বিয়ের প্রস্তাব দিতে পারো। এটা আমার বাবাকে বলো যে তুমি আমাকে লাভ করো অ্যান্ড আমাকে তুমি বিয়ে করতে চাও। আই হোপ আমার বাবা এটা ভালোভাবেই নিবে। আমি বললাম তোমার কি মাথা খারাপ হয়ে গেছে? আমি তোমাদের বাসার ড্রাইভার, আর ড্রাইভার হয়ে মালিকের মেয়ের বিয়ের প্রস্তাব দিলে মালিক এটা ভালোভাবে নিবে, তুমি এটা চিন্তা করলে কেমন করে? তোমার আব্বা তো মেয়ের এই ঘুরে আমার হাত পা ভেঙে আমাকে এখান থেকে বের করে দিবে। আমাকে বলতেছে না না না, তুমি আমার আব্বাকে যতটা খারাপ মনে করতেছো, আমার আব্বা আসলে ঠিক ততটা খারাপ মানুষ না, তুমি আমার আব্বার কাছে বিয়ের প্রস্তাব দিয়ে দেখো। আমি বললাম না না না, আমি এত বড় রিস্ক নিতে পারবো না জোসনা। আমি তোমার আব্বার কাছে বিয়ের প্রস্তাব দিলে তোমার আব্বা আমাকে মেরে থানায় ঢুকিয়ে দিবে এবং তোমাকে দেখে শুনে একটা ভালো ছেলের কাছে বিয়ে দিয়ে দেবে। আমি তোমাকে অ্যাটলিস্ট হারাতে পারবো না, বিকজ আমি তোমাকে অনেক বেশি ভালোবাসি, আমার দ্বারা এটা কোনোভাবেই সম্ভব না। ও আমাকে বলতেছে এরকম পাগলামি করার কোনো মানে হয়? তো কী করবা? আমি বললাম যেহেতু তুমি আমাকে ভালোবাসো আর আমি তোমাকে ভালোবাসি, আমি তোমাকে নিয়ে আমার অজপাড়াগায় চলে যাব, আমার গ্রামে চলে যাব, তুমি আমার সাথে বরিশালে চলো। ও আমাকে বলে এটা কী করে সম্ভব? আমি যদি তোমার সাথে বরিশালে চলে যাই তাহলে তো আমার আব্বা খুব ঝামেলা করবে। আমি বলে না, কোনো ঝামেলা করবে না। কিসে ঝামেলা করবে? তুমি আমাকে ভালোবাসো আর আমি তোমাকে ভালোবাসি, আমরা দুজন দুজনের হাত ধরে পালিয়ে যাব, এতে তোমার আব্বা কী করবে? কিছুই করবে না। ও আমাকে বলতেছে না তুমি আমার বাবাকে চিনো না, আমার মনে হয় এটা করা ঠিক হবে না, তুমি আমার আব্বাকে বিয়ের প্রস্তাব দাও, মানে আমার আব্বার কাছে তুমি আমার বিয়ের প্রস্তাব পাঠাও, তাহলেই জিনিসটা সবচেয়ে বেশি সুন্দর হয়। আমি বললাম না, তখন বিষয়টা বেশি সুন্দর হবে না, তখন বিষয়টা আরও ঘোলাটে হয়ে যাবে, আরও খারাপ হয়ে যাবে। আমি তোমার আব্বার কাছে বিয়ের প্রস্তাব দিতে পারবো না, তুমি আমার সাথে চলো। এবং এক পর্যায়ে মানে কোনোভাবে ওকে রাজি করাইতে পারলাম না। আমি তো জানি ওকে রাজি করানোর রাস্তা একটা, এটা হচ্ছে ওর বেডরুমে ঢুকে যাওয়া। একদিন 9টার দিকে সবাইরে সব দিকে নামাই দিয়া দৌড়ে ওর রুমে আসছে, এসে বলতেছি চলো তোমার নিয়ে পালায় যাবো। ও আমাকে বলতেছে মানে তুমি কী বলতেছো এগুলা? আমি বললাম হ্যাঁ ঠিক এখন এই মুহূর্তে আমি তোমার সাথে পালিয়ে যাব, তুমি চলো। ও বলতেছে পাগলামি করো না, তুমি এখান থেকে বের হও। আমি বললাম বের হবো না, আজ আমি এখানে ঢুকেছি বের হওয়ার জন্য না। হয় তুমি আমার সাথে এই মুহূর্তে পালায়ে যাবা, আর যদি তুমি আমার সাথে পালিয়ে না যাও তাহলে তোমার আব্বা আসবে না বাসায়, আমি এই বাসা থেকে বের হবো না, আমি এই বাসা থেকে মায়ের খেয়ে জেলে যাব। ও আমাকে বলতেছে তুমি এরকমটা করো না, তুমি এখন চলে যাও। আমি বলি জানি তো তুমি আমার সাথে ভালোবাসার নাটক করেছো, কয়েকদিন পর একটা বড় লোকের ছেলে দেখে বিয়ে বসবা, আর আমি একটা ড্রাইভার, আমার সাথে তো তোমার প্রেম হবে না। ও আমাকে বলতেছে দেখো সুমন, তোমার কাছে অনুরোধ করতেছি তুমি এখন বাসা থেকে বেরিয়ে যাও, এবং আমি কথা দিচ্ছি আমি খুব রিসেন্ট কিছু একটা করবো। আমি বলি না, কোনো রিসেন্টের দরকার নাই, আর আমি এরকম একটা আভাস পাইছি বস কিন্তু ওরে বিয়ে দেওয়ার জন্য, মানে জ্যোৎস্নাকে বিয়ে দেওয়ার জন্য এদিক সেদিক কথা বলতেছে, মানে একটা ভালো ধার্মিক ছেলে খুঁজতেছে ওকে বিয়ে দিয়ে দিবে, এরকমও মানে আভাস আমি পাইছি। তা আমার মাথায় আসছে যে ওরে তো আমার এই পর্যন্ত যা কিছু করাইছি সবই জোর করে করতে হয়েছে, ও তো ওর ইচ্ছায় কোনো কিছু আমার সাথে করে নাই, সবই জোর করে করছে। তো এখন আমি যদি ওর সাথে এরকমটা না করি তাহলে ওর হয়তো অন্য কোথাও বিয়ে হয়ে যাবে। এই ভয় পেয়ে আমি তখন তারে বললাম যে না, তুমি যদি আমার সাথে এই মুহূর্তে বাসা থেকে বের না হও, তোমার আব্বা আসলে তোমাকে আর আমাকে হাতে নাতে ধরবে, বের হবো না। দিনের 12টা বেজে গেছে এবং 1 ঘন্টা পরে যদি লাঞ্চ নিয়ে না যায় তাহলে ওর মা কিন্তু বাসায় চলে আসবে। পরে এর মাঝে ওর মা আমাকে ফোন দিতে আসে, মানে আমার নাম্বারে কল দিতে আসে লাঞ্চ নিয়ে যাওয়ার জন্য, বা কাজের মেয়ে না লাঞ্চ বানাইছে কিনা, খাবার বানাইছে কিনা, কী বানাইছে। পরে আমি বললাম তুমি কি যাবা? শেষ পর্যন্ত 12:30 বাজে আমি ওর মায়ের ফোন রিসিভ করে বলতেছি ম্যাডাম আমি আসতেছি, বলে ওকে আসো। অ্যান্ড আমি যখন 12:30টার দিকে তখন রাজি হলো আমার সাথে বেরিয়ে যাওয়ার জন্য এক কাপড়ে, বাসা থেকে কোনো কিছুই নেই এক কাপড়ে দুজনে বাসা থেকে বেরোইছি। বেরোয়ার পরে আমি তখন গাড়িতে উঠছি ডিরেক্টলি, আর এর মাঝে ম্যাডাম বস দুজনে আমাকে ফোন দিতেছে, মানে ফোন দিয়ে পাগল বানাইতেছে। বরিশালের বাসে উইটা পরে আমি বসের নাম্বারটা রিসিভ করলাম, প্রথমে বসের নাম্বারটা রিসিভ করলাম। বস আমারে বলে সুমন মানে এটা তুমি কী করতেছো, তুমি এত আমাদের ফোন কেন ধরো না, ফ্যামিলির প্রত্যেকটা মানুষ তোমাকে কল দিচ্ছে, তুমি কারো কল কেন পিক করো না? আমি তখন বললাম বস আমি জ্যোৎস্নাকে নিয়ে চলে যাচ্ছি। পরে বস তো একটু অবাক হয়ে গেল, আমারে বলে জ্যোৎস্নাকে নিয়ে চলে যাচ্ছ মানে জ্যোৎস্নাকে তুমি কোথায় পেলা? আমি বললাম জ্যোৎস্না আমার সাথে আছে, এই জ্যোৎস্না কথা বলো। ও বলে যে না আমি কথা বলতে পারবো না। আমি বললাম কথা বলো তোমার বাবা। পরে বস খুব রেগে গেছে, রেগে আমাকে বলে এই সুমন কী শুরু করছে এগুলা, জ্যোৎস্নাকে তুমি কোথায় পেলা? আমি বলে বস জ্যোৎস্নার সাথে আমি আজকে 1 বছরের মতো প্রেম করি, আমরা দুজন দুজনকে ভালোবাসি, আমি খবর পাইছি যে আপনি জ্যোৎস্নাকে অন্য কোথাও বিয়ে দিয়ে দিবেন, এবং যার জন্য আমি আমার ভালোবাসার মানুষটাকে নিয়ে আমার বাবা মায়ের কাছে চলে যাচ্ছি, আমি বরিশালে আমার গ্রামে চলে যাচ্ছি, যদি পারেন আপনি আমার গ্রামে আসেন, আমার ঠিকানা তো আপনার কাছে আসেই। এটা বলে আমি তখন ফোনটা ডিরেক্টলি বন্ধ করে দিলাম, এবং ফোনটা বন্ধ করে দিয়ে আমি তখন ওকে নিয়ে আমার বরিশাল গ্রামের বাড়িতে গেলাম।
এবং আব্বা আম্মা তো দুজনেই ওকে দেখে প্রচুর পরিমাণের খুশি হয়ে গেল। আমার বোন খুশি হয়ে গেল যে আমার ভাইয়া এত পরীর মতো একটা সুন্দরী মেয়েকে নিয়ে আসছে। এবং আমি বললাম যে ওর বাবার মানে এলএলসি কোম্পানি আছে এবং অনেক বড়লোক ওর বাবা। এগুলো সব কিছু শোনার পরে ওরাও অত্যাধিক খুশি হলো, মানে বাবা মা পরিবারের অন্য মানুষগুলা। আমি ওকে ঘরের মধ্যে নিয়ে গেলাম এবং সেরাতে আমার আব্বা তখন মসজিদ থেকে হুজুর নিয়ে আসে এবং কাজীকে ডেকে আনে। কাজীর মাধ্যমে তখন আমরা দুজনকে বিয়ে করি 3 লক্ষ টাকা কাবিনে। আমি কাবিনটা মোটামুটি একটু লিমিটের ভিতর দিই, কারণ আমি তো জানি হয়তো ঝামেলা হলে আমার তো কাবিনের টাকা দিতে হবে। তো 3 লক্ষ টাকা কাবিনে আমি তখন এই জ্যোৎস্নাকে বিয়ে করি। বিয়ে শাদিটা যখন সম্পূর্ণ হয়ে যায় অ্যান্ড আমি মোবাইলটা খোলা রাখি, অবাক করা বিষয় হলো ওর মোবাইলটা আমি যখন ফোনটা ওপেন করি, আমারটা ওপেন করি, ওরটা ওপেন করি, কিন্তু ওর বাবা বা ওর মা, ওর ফ্যামিলির কেউ আর ওকে ফোন টোন দেয় না। ওকেও ফোন দেয় না, আমাকেও ফোন দেয় না। তখন আমার ভিতরে প্রচুর সন্দেহ লাগতে শুরু করে যে কী ব্যাপার, ওর ফ্যামিলির মানুষগুলো ফোন করে না কেন। আমি ওকে নিয়ে পালায়ে চলে আসলাম, ওকে নিয়ে ভাইকে চলে আসলাম। দেন ওর পরিবারের মানুষ তো আমাকে ফোন করার কথা, আমাকে কল দেওয়ার কথা, আমি কোথায় গেলাম বা ওর মেয়েকে আমি কোথায় নিয়ে আসছি। ইভেন আমার বাসায় তারা পুলিশ নিয়ে আসার কথা, বাট তাদের কোনো রিয়েকশান আমি দেখতে পাচ্ছি না। এবং রিয়েকশন না দেখতে পারাতে আমার ভিতর তখন প্রচণ্ড সন্দেহ কাজ করতে শুরু করে যে আসলেই এখানে ঝামেলাটা কোথায়, কেন তারা আমাকে ফোন করে না বা আমার কাছে আসে না, মানে কারণটা কি। এইভাবে সময়টা কাটতে কাটতে এর পরের দিনও কেটে গেল এবং এর পরের দিন মানে প্রায় 2 দিন পরে ওর বাবা তখন আমাকে ফোন দিল। ফোন দিয়ে আমাকে বলতেছে, সুমন আমি তোমাদের বাড়িতে আসবো আগামীকাল, এইভাবেই। এবং উনি যে বললো আগামীকাল আসবে, খুব নম্র ভদ্র সুন্দরভাবেই বলল। তো আমি বুঝতে পারলাম না, আমি এরপরও আমাদের যে এলাকার লোকজন আছে তাদেরকে জানায় রাখি, যদি পুলিশে ঝামেলা হয় গণ্যমান্য লোকদেরকে জানাই। ওর বাবা, ওর মা এবং ওর 2টা ভাই আর 2টা বোন, মানে পরিবারের সবাই তখন একটা গাড়ি নিয়ে, ওদের গাড়ি নিয়ে তখন আমাদের বাসায় আসে। অ্যান্ড আসার সময় তারা প্রচুর কেনাকাটা করে আসে। একটা রিলেটিভের বাসায় গেলে যেরকমভাবে হচ্ছে আত্মীয়র বাসায় গেলে যা করে না, সেইভাবেই তারা আসে। এবং আসার পরে মানে আমার কাছে মনে হলো যেন তারা আমাদের সম্পর্কটাকে মেনে নিয়েছে। কিন্তু প্রশ্ন জাগলো মনে যে এত সহজে এত বড় একটা বিষয়, এত কঠিন একটা বিষয় মেনে নেওয়া, এটা তো আসলে মানে কোনোভাবেই সম্ভব নয়। এটা কীভাবে সম্ভব, এটা ওরা কীভাবে মেনে নেবে, এটা তো হতে পারে না। তারপর আমি চুপচাপ আছি যে দেখা যায় কী হয়। এবং বস আসলো, ম্যাডাম আসলো, সবাই খাওয়া দাওয়া করলো, প্রচুর মজা মাস্তি করলো এবং ওরা নিজেরা কাবিন যে হুজুর দিয়া বিয়ে পড়াইলাম, হুজুরের সাথে ফোনে কথা বললো এবং এরপরে আমার হাতে জ্যোৎস্নাকে তুলে দিল। এত সহজে মানে সম্পর্কটাকে মেনে নেবে আমি কখনো ভাবতেও পারি নাই। এবার কয়েকদিন পরে আমার আব্বা মা আমার পরিবারের মানুষদেরকে ইনভাইট করলো বসের বাসায়। আমি আমার পরিবারের সমস্ত মানুষগুলো নিয়ে বসের বাসায় গেলাম এবং খুব ভালোভাবেই তিনি সেখানে আমার সাথে আদর আপ্যায়ন ভালোবাসা মানে সব কিছু খুব সুন্দরভাবেই হলো। এন্ড এরপরে আমাকে বলতেছে যে তুমি কি আমার বাসায় ড্রাইভিং করবা নাকি অন্য কোনো কিছু করবা। আমি তখন বললাম যে না বস, আমি গ্রামের দিকে কোনো ব্যবসা বাণিজ্য শুরু করবো। উনি বলে ওয়েল ডান, তুমি কিছু একটা শুরু করো। অ্যান্ড উনি ওনার বড় মেয়েকে আমি বিয়ে করছি, মানে যে পরিমাণের আমাকে রেসপেক্ট করার কথা ওই পরিমাণে রেসপেক্ট আমি ওনার কাছে পাই না। ওনাদের বাসায় তখন নতুন একটা ড্রাইভার নিয়োগ করা হয়, ওই ড্রাইভার তখন ওনাদের বাসায় থাকে। মানে আমি ওনাদের বাসায় যাই আসি, মানে কেমন জানি মানে ওনাদের ওই মেয়ের প্রতি একটা টান ভালোবাসা কমে যায়। অ্যান্ড আমি ভাবলাম যে সম্ভবত যেহেতু বাসা থেকে পালিয়ে আসছে এই জন্য ওর বাবা মা মনে হয় ওর উপরে রাগ করছে বা এরকম কিছু একটা। অ্যান্ড এরকমভাবে সময়গুলো কাটতে কাটতে জ্যোৎস্নার মা মাঝে মাঝে আসতো জ্যোৎস্নাকে দেখার জন্য, ওর মা। এবং ওর মা একদিন এসে নাকি আমার মায়ের কাছে এমন একটা কথা বলে যায় যেটা শোনার পর আমার মাথায় ভাই আসমানটা ভেঙে পড়ে। আমি আমার মায়ের মুখে প্রথম জানতে পারি যে জ্যোৎস্নার মা নাকি আমার মাকে বলে জ্যোৎস্না ওনাদের মেয়ে না। ওনাদের ঘরে বিয়ের পরে বহু বছর হয়ে গেছিলো, কোনো সন্তানাদি হয় না। এবং সন্তানাদি না হওয়ার পরে জ্যোৎস্নাকে ওনারা হসপিটাল থেকে নিয়ে আসে। হসপিটাল থেকে কোনো নার্সের মাধ্যমে জ্যোৎস্নাকে নিয়ে আসে এবং নিয়ে এসে ওরা জ্যোৎস্নাকে পালে বড় করে। এবং জ্যোৎস্নাকে আনার 1 বছর পরেই নাকি ওনার 1 থেকে 2 বছর পরে ওনার বড় মেয়ে হয়। এবং জ্যোৎস্নাকে আনার পরে ওনার ঘরে 4টা সন্তান হয়, ওনার 2টা ছেলে হয় 2টা মেয়ে হয়। তো জ্যোৎস্না ওনার ঘরে লক্ষ্মী হয়ে আসে, এই জন্য ওরা জ্যোৎস্নাকে অনেক ভালোবাসে এবং জ্যোৎস্নাকে ওনার পরিবারের মেয়ে হিসাবেই রাখে। এবং জ্যোৎস্নার যে ভোটার আইডি কার্ড থেকে শুরু করে যা কিছু আছে সব কিছুই হচ্ছে জ্যোৎস্নার মানে ইয়ের নামে হয়, ওর বাবার নামেই হয়। তো এরপরে মানে আমার আম্মার মুখে এটা শোনার পরে আমি জাস্ট অবাক হয়ে গেলাম। আমি তখন চিন্তা করতেছিলাম যে কী করা যায়, মানে কী করতে পারি। এখন তো সব কিছুরই মানে আমি শুনে গেলাম ওটা হচ্ছে জ্যোৎস্না ওদের পরিবারের মেয়ে না, জ্যোৎস্না বাইরের মেয়ে। তো এখন আমার মনে একটা জিনিস জাগলো যে পরে আমি হঠাৎ করে ওর বাবারে বললাম যে আমি আপনার বাসায় পুনরায় আবারও ড্রাইভিং করব। উনি বললে তুমি আমার মেয়ের জামাই আমার বাসায় ড্রাইভ করবা, এটা তো আমার কাছে ভালো দেখায় না। পরে আমি বললাম যে না, আমি আপনার বাসায় ড্রাইভ করব, আপনি আমাকে ড্রাইভার হিসেবে আপনার বাসায় নিয়োগ দেন। খুবভাবে অনুরোধ করুন আর বাসায় পুনরায় আমি আবারও ড্রাইভার না বাসায় জয়েন করলাম, মানে বাসায় থাকতে শুরু করলাম। ওদের বাসায় থাকতেছি, জ্যোৎস্নাও থাকে আমিও থাকি, মানে ওই বাসায় থাকতাম।
ওদেরকে এদিক সেদিক নিয়ে যেতাম, তখন কিন্তু অলরেডি একটা ড্রাইভার রাখা আছে, এরপর ওনাদের পরিবারের সবার সাথে থাকতাম। এরকম করতে করতে আমার কাছে কেন জানি মনে হলো যে জ্যোৎস্নার বাবার সয় সম্পত্তিগুলো, মানে ওনার যে প্রপার্টি আছে বা যা কিছু আছে, এই সব কিছু উনি সম্ভবত ওনার 4 ছেলে মেয়ের নামে লিখে দেবে, মানে জ্যোৎস্নাকে কোনো কিছুই দেবে না, এরকম একটা সন্দেহ আমার মনে জাগলো আর কি, আমার মনে ডাউটলি আসলো। পরে ভাই আমি এমন একটা সিদ্ধান্ত নিলাম, মানে সিদ্ধান্তটা আসলে আমার নেওয়া ঠিক হয়নি, আমি এখন বুঝতেছি। আমি সিদ্ধান্ত নিলাম যে আমি জ্যোৎস্নার আব্বা আলতাফ সাহেব ওনাকে মেরে ফেলবো। অ্যান্ড আমি যদি ওনাকে মেরে ফেলি তাহলে আমার সুবিধাটা হচ্ছে এইটা, উনি যদি মারা যায় তাহলে ওনার যে প্রপার্টি আছে সব প্রপার্টিগুলো 5 ভাগ হয়ে যাবে, এবং 5 ভাগ হলে পরে আমি মোটামুটি অনেকটা সম্পত্তির মালিক হব, মানে অনেক কিছু পাবো। তো আমি তো কখনো কোনো মানুষকে মার্ডার করিনি এবং মার্ডার আমি করতে পারবো না। অ্যান্ড আমি তখন হচ্ছে ঢাকাতে একটা ভাড়াটিয়া কিলার ভাড়া করি, এবং তার সাথে আমার একটা অ্যামাউন্ট হয়, তাকে আমি বলি যে আমি আমার বসকে অমুক জায়গায় নিয়ে যাবো, আমি নিজেই নিয়ে যাবো এবং তুই ওনাকে মেরে ফেলবি। তো উনি আমার বসের কিন্তু আবার খুব গোয়েন্দা সংস্থার সাথে খুব ভালো লিঙ্ক আছে, বড় বড় গোয়েন্দা সংস্থাদের সাথে বা এনএসআইয়ের সাথে বসের একটা ভালো সম্পর্ক আছে, এবং সেই সম্পর্কের সূত্র ধরে একদিন বস, মানে যেদিন আমি বসকে নিয়ে যাব বিকালবেলা, আমি বলছিলাম যে একটা পার্টিতে যাব, আপনাকে নিয়ে যাব, ওইটা বলছিলাম, এবং জ্যোৎস্নাকেও নিয়ে যাব। তো আমার টার্গেট হচ্ছে জ্যোৎস্নাকেও নিয়ে যাবো, ওনাকেও নিয়ে যাবো, যে কোনোভাবে ওনাকে আমি ট্র্যাপে ওনাদেরকে দিয়ে আসবো, ওনারা ওখানে আসবে, বসকে শ্যুট করবে। তো অবাক করা বিষয় হচ্ছে ওইখানে যাওয়ার পরেই বস আমাকে বলতে, মানে রেডি হওয়ার সময় বস যাবে এমন সময় আমাকে বলতেছে যে আলতাফ তুমি কি আমাকে মেরে ফেলার জন্য নিতেছো, মানে বাসা থেকে বেরোয় আমাকে এই কথাটা বললো। অ্যান্ড বলার পরে আমি বললাম যে না বস, এটা আপনি কি বলতেছেন যে আমি আপনাকে মেরে ফেলবো, এটা কোনো কথা? বলে হ্যাঁ, তুমি তো ওখানে বাড়িটি কিলার ভাড়া করে রাখছো, সে জায়গায় নিয়ে যাবো, দেন আমাকে মেরে ফেলবা, হাসতে হাসতে কথাগুলো বলতেছে। তো আমি তখন বললাম বস আপনি এটা কী বললেন? পরে আমাকে বলে তুমি এবার বুঝলাও তো আমি কেন বরিশালের মানুষদেরকে ঘৃণা করি, তুমি আমাকে মেরে ফেলার জন্য ওখানে নিচ্ছ। এটা বলে একটা হাসি দিয়ে বস তখন গাড়িতে উঠলো, এবং বস যখন গাড়িতে উঠলো আমি তখন বুঝে গেলাম যেহেতু উনি এটা আমাকে বলেই ফেলছে যে আমি ওই জায়গায় ওনাকে মারার জন্য নিচ্ছি, তার মানে অবশ্যই ওই জায়গার ভিতরে উনি ওনার প্রটোকল রেখেছে, ওনার স্ট্রং প্রটোকল রাখছে, এবং ওখানে উল্টা উনি আমাকে মেরে ফেলবে। এই বলে আমি তখন আসতে বাসার গেট থেকে বেরিয়ে যাই। উনি পিছন থেকে ডাকতেছিল এই সুমন, সুমন দাঁড়াও, সুমন দাঁড়াও। আমি আর দাঁড়াইলাম না, আমি এখান থেকে সরাসরি বাসা থেকে আমি বরিশালে চলে আসি। অ্যান্ড বরিশালে এসে আমি মোবাইল টোবাইল সব বন্ধ করে দিয়ে বসের সাথে আমি আর কোনো যোগাযোগ রাখি নাই, আমার শ্বশুরের সাথে কোনো যোগাযোগ রাখি নাই, কারণ আমি জানি যোগাযোগ রাখলে সম্পর্কটা আরও খারাপের দিকে যাবে। অ্যান্ড 3 দিন পরে আমার বউ জ্যোৎস্না তখন একাই আমাদের গ্রামে চলে আসছে, মানে আমার বাড়িতে আসছে। আসার পরে জ্যোৎস্না আমার সাথে খুব রাগারাগি চিল্লাচিল্লি করে, তুমি এটা কী করলা? উনি আমাকে ছোটোবেলা থেকে, আমি তো আসলে জানি না আমি তাদের সন্তান কিনা, বাট তারা আমাকে অনেক আদর ভালোবাসা দিয়েছে, তুমি কীভাবে ওনাকে মেরে ফেলার প্ল্যানিং করলা? অ্যান্ড আমি জ্যোৎস্নাকে বুঝে আমার এটা ভুল হয়ে গেছে, আমি আসলে বুঝতে পারি নাই, তুমি আমাকে ক্ষমা করে দাও। এইভাবে জ্যোৎস্নাকে অনেক বুঝিয়ে শুনিয়ে একটা পর্যায়ে জ্যোৎস্নাকে আমি ঠান্ডা করি। তা আমি তখন একেবারেই বেকার, বরিশালে গ্রামে পড়ে আছি, বাবা তো আর তখন ট্রাক চালায় না, ছোটো বোনের বিয়ে হয়ে গেছে, টুকিটাকি জায়গায় সম্পত্তি আছে, এগুলোর উপরে পড়ে আছি, চলতে পারতেছি না, প্রচণ্ড রকমের অভাব দেখা দেয়। এবার অভাবের পরে জ্যোৎস্না একদিন আমাকে বলতেছে যে আমি কি বাবার কাছে কিছু টাকা চাইবো, তুমি কি কিছু একটা করবা? আমি তখন বলি যে আমি কী করবো, আমার তো আসলে মাথায় কোনো কিছু আসতেছে না, আর আমি কোনো কিছু বুঝি না, আমার মাথা, আমার ব্রেন টেন সব আউট হয়ে গেছে, আমি এগুলো কী করতেছি। পরেও আমাকে বলতেছে একটা কাজ করো, তুমি নিলে বিদেশে চলে যাও, তোমাদের গ্রামের তো অনেক ছেলেরাই বিদেশে থাকে, এবং তুমি নিলে যেহেতু ড্রাইভিং পারো, তুমি ড্রাইভিং ভিসা কোনো একটা দেশে যাও। পরে আমি বললাম যে ড্রাইভিং বিষয়ে কোন দেশে যাব? তেন ও তখন বললো যে আমি আব্বুর সাথে কথা বলে আমি টাকার ম্যানেজ করি, তুমি ড্রাইভিং বিষয়ে কোথাও যাইতে পারো কিনা একটু চেষ্টা দাও। পরে আমি চিন্তা করলাম যে ঠিক আছে, তাহলে দেখি যে কোনো দেশে যাওয়া যায় কিনা। পরে আমাদের এলাকার এক লোক আছে, উনি সৌদি আরবে থাকে, ওনার সাথে আমার মোবাইল ফোনে কথা হয়, এবং তিনি আমাকে বললো যে ওনার ওখানে গেলে মোটামুটি অনেকটা সুযোগ সুবিধা পাওয়া যাবে, এবং ড্রাইভিং ভিসা আমাকে এটা বললো। পরে কথাবার্তা হলো, দেন ফ্রি ভিসা, এবং আমি মানে ভিসাটাও ফ্রি, কিন্তু আমি ড্রাইভিং করব। ভিসার দাম হচ্ছে 7 লক্ষ টাকা। ওই সময় কিন্তু আপনার মানে সৌদি আরব গেলেই মাসে 1 লাখ টাকা ইনকাম করা যাইতো, এমন একটা ভালো অবস্থা ছিল, যদিও এখন আর নাই। পরে আমার বউ আমার শ্বশুরকে কল দিল, আলতাফ সাহেবকে কল দিল, দিয়া বললো যাবো, যা হবার তা তো হয়েছে, এখন এগুলো মনে করে তুমিও কষ্ট পাইও না, ওরাও কষ্ট দিও না, এখন ওকে আমি বিদেশ পাঠানোর প্ল্যানিং করতেছি, এখন তুমি যদি পারো আমাকে এই টাকাটা দাও। তো ওর বাবা কোনো দ্বিমত করলো না, বললো আমার অ্যাকাউন্ট নাম্বার দিয়ে, অ্যাকাউন্ট নাম্বার দিল, ওর বাবা সাথে সাথে টাকাটা পাঠাই দিল ওই অ্যাকাউন্টে। তো আমার কারো কাছ থেকে 1 পয়সা ঋণ করা লাগলো না, পরিবারে কোনো সমস্যা হলো না। আমি তখন এই টাকা দিয়ে তখন আমি সৌদি আরবে চলে যাই। তো সৌদি আরবে যাওয়ার পরে অ্যাজ এ ড্রাইভার হিসেবে একটা বাড়িতে জয়েন করি। ড্রাইভার হিসেবে তো জয়েন করার পরে আমি যে বাড়িতে জয়েন করি ওই বাড়িতে বসের মানে আমার যে কফিল ছিল, কফিলের যে ছেলেটা ছিল ও একটু অন্যরকম টাইপের, মানে নেশা টেশা করতো, এবং মানে বেশিরভাগই হচ্ছে দুবাই গিয়ে পড়ে থাকতো, যদিও সৌদিয়ান কিন্তু থাকতো দুবাইতে।
ওখানে বিভিন্ন মেয়েদের সাথে মিশতো। আর আমার যে বস তার কয়েক শত কোটি টাকার মালিক। সে আপনার আপনার এই কী বলে সৌদিতে কোটি কোটি রিয়ালের ব্যবসা করে এবং তার অনেক টাকা পয়সা, সে অনেক বড় ব্যবসা। তার একটাই ছেলে, ওই ছেলেটা বড়, একটাই ছেলে, কোনো মানে মেয়ে আছে কিন্তু আর ছেলে নাই, ছেলে একটাই। তো ওই ছেলেকে খুব আদর করতো এবং আদর করার কারণেই ছেলেটা এরকম বেপরোয়া হয়ে ওঠে। তো বসের এখানে আমি প্রায় 9 মাসের মতো চাকরি করি এবং 9 মাসে বসের যে ছেলে ছিল, ছেলের সাথে আমার খুবই ক্লোজ একটা সম্পর্ক হয়ে যায়। মানে ছেলে আমার ছাড়া কোনো কিছু বুঝে না, এরকমও হয় যে ছেলে মাঝে মাঝে মেয়ে নিয়ে আসতো এবং মেয়ে নিয়ে আসার পরে আমাকে বলতো যে আলতাফ, সরি সুমন, এটা ওইটা, মানে অনেক কিছু আমি তারা হেল্প করতাম, সাহায্য করতাম, ওর বাবার মাধ্যমে ওর বাবার গাড়ির চাবি নিয়ে দিতাম, অনেক কিছু করতাম। এমন করতে করতে ওই 9 মাসের মাথায় ওর বাবা মারা যায়, আমার সৌদিটা মারা যায়। মানে আমার যে মালিক ছিল উনি মারা যায় এবং উনি কার অ্যাক্সিডেন্টে মারা যায়। উনি ওনার গাড়ি নিজেই চালাতো, উনি কখনো কাউকে গাড়ি চালাইতে দিত না। আর ওনার একটা অভ্যাস ছিল, উনি যখন গাড়ি চালাতো কখনো সিট বেল্ট লাগাতো না, সিট বেল্ট ছাড়া উনি মানে গাড়ি চালাইতো, এটাই ওনার বদ অভ্যাস ছিল। এবং মানে অলওয়েজ যেখানেই যাইতো কখনোই সিট বেল্ট পরতো না। উনি মনে হতো যেন সিট বেল্ট পরলো নাকি কেউ একজন বেঁধে রাখে, যদিও মাঝে মাঝে আমার গাড়িতে উঠলে সিট বেল্ট পরতো না। তো এরকম সিট বেল্ট না পরার পরেই উনি গাড়ি অ্যাক্সিডেন্ট করে এবং অ্যাক্সিডেন্ট করে উনি মারা যায়। 9 মাসের মাথায় উনি মারা যায় এবং উনি মারা যাওয়ার পরে ওনার যে উত্তরসূরি, মানে ওনার যেই ধন সম্পদ বা যাই কিছু আছে, এই ধনকুবের মালিক হয়ে যায় তখন আমার ওই কফিলের ছেলে। এবার কফিলের ছেলে সব কিছু দেখাশোনা করে, যেহেতু কফিলের ছেলের সাথে আমার খুব ঘনিষ্ঠ একটা সম্পর্ক, ফ্রেন্ডলি একটা সম্পর্ক, ও আমাকে অনেকটা ভালোবাসে অ্যান্ড আমিও ওকে অনেকটা ভালোবাসি। সবসময় আমরা দুজনের সাথে কথাবার্তা বলি, ও বারে যায়, আমাকে নিয়ে যায়। এমন একটা পর্যায়ে আমি খেয়াল করে দেখলাম যে ও এত পরিমাণে টাকা নষ্ট করে, মানে যেটা বলার মতো না। কোটি কোটি রিয়াল ও নষ্ট করে ফেলে শুধু একটা সুন্দরী মেয়ের জন্য। একটা সুন্দরী মেয়ে কোনো একটা জায়গায় পাইছে, একটা সুন্দরী মেয়ে দেখছে, ওর মাথার ঠিক নেই, ওই মেয়ের সাথে রিলেশন করবে, ওই মেয়ের সাথে ও এই করবে সেই করবে, মানে ওই মেয়ের জন্য ও সব কিছু দিয়ে দিবে। মানে এক কথায় বলতে গেলে মেয়ের প্রতি অনেকটা লোভী ছিল, মানে মেয়ের মাংসের লোভ ওর ভিতরে সবচেয়ে বেশি ছিল। একটা পর্যায়ে আমি তখন কী করলাম, দেখলাম যে এই যে আপনার মাসরি বা বিভিন্ন ধরনের মেয়েরা আসে, ওর কাছ থেকে অনেক টাকা পয়সা নিয়ে যায়। ওই কিন্তু দেখতে শুনতে খুব একটা ভালো ছিল না, হ্যাংলা ছিল এবং ও যে আসলে সৌদিয়ান এটা দেখলে কেউ বিশ্বাস করবে না। ওর চেহারা বা ওর চলাফেরা কোনোটাই আসলে সৌদিয়ানদের মতো ছিল না। একেবারে সবই ওর ভিতরে যাই কিছু সবই ওয়েস্টার্ন টাইপের ছিল, একদম মানে ইউরোপিয়ানদের মতো ওর ভিতরে একটা ভাব ছিল আর কি, এরকম। তো এমন করে সময়গুলো কাটতে কাটতে আমার ভিতরে ভাই হঠাৎ করে মানে আমার মনে হলো যে আমার বউকে আমি এদেশে নিয়ে আসবো, মানে এদেশে নিয়ে আসবে। এবং আমি খুব খুলেই বলি আমার প্ল্যানিং যে আমার বউ যেহেতু দেখতে অ্যারাবিক মেয়েদের মতো এবং ওর চেহারা টেহারা যেহেতু দেখতে অসম্ভব রকমের সুন্দরী, আমি ওকে এনে আমার কফিলের ছেলের পিছনে লাগাই দিব এবং আমার কফিলের ছেলের পিছনে লাগাই দিয়ে আমি কফিলের ছেলের কাছ থেকে আমি প্রচুর টাকা পয়সা নিয়ে যাব। মানে এইরকম একটা ইচ্ছা আমার নিজের মনের ভিতরে জাগলো এবং জাগার পরে আমি তখন আমার বউকে সৌদি আরবে নিয়ে আসি। মানে জ্যোৎস্নাকে সৌদি আরবে আনি এবং জ্যোৎস্নাও সৌদি আরবে আসার জন্য খুবভাবে রাজি হয়, মানে ও বলো সৌদি আরবে আসবে, এন্ড আমি ওকে নিয়ে আসি। আনার পরে আমি যে বাসায় থাকতাম এখানে না, অন্য একটা বাসা আমি ওর জন্য ভাড়া করি। তো কফিলের ছেলে ধরেন কোটি টাকা উড়াই দিলে একটা টাকা হইলেও তো আমার পকেটে পড়তো। তো ওই টাকা দিয়ে আমি মোটামুটি বাংলাদেশি টাকায় ওই সময় দেখা যায় আমি 2 লাখ 3 লাখ টাকার মতো ইনকাম করতে পারতাম। যদিও আমার স্যালারি কম ছিল কিন্তু প্রচুর পরিমাণে টাকা আমি কফিলের ছেলের কাছ থেকে নিতে পারতাম, তো আমাকে প্রচুর টাকা দিত। এবার আমার ওয়াইফকে আমি ওই জায়গায় নিলাম, নেওয়ার পরে যেহেতু আমার বউ খুব পর্দা করে, আগ থেকে অনেকটা পর্দা করে চলাফেরা করতো, ওখানে নেওয়ার পরে আমি বললাম জ্যোৎস্না এরকম চলাফেরা আমার ভালো লাগে না, তুমি দেখতে শুনতে ভালো, তুমি একটু ওয়েস্টার্ন ড্রেস পরো, এটা ওইটা করে আমি আস্তে আস্তে করে ওকে মডার্ন হিসাবে গড়ে তুলি। যদিও আসলে এটা করতে চায় না, ও প্রচুর না করে। তো আমি বললাম যে আমি তোমার হাজব্যান্ড অ্যান্ড আমি যেহেতু তোমার হাজব্যান্ড তুমি এটা নিষেধ করতে পারো না। মাঝে মাঝে আমি তারে মানে বারে নিয়ে যেতাম, বারে নিতাম বা ওইখানে ও নাচানাচি করতো, বিভিন্ন প্রোগ্রামে নিয়ে যেতাম, অ্যারাবিকদের প্রোগ্রামে। ও দেখতে একেবারে অ্যারাবিক মেয়েদের মতোই ছিল, যেমনটা লম্বা ছিল, শরীরের গঠন এত সুন্দর ছিল, মানে নর্মালি যে কোনো মানুষ দেখলেই বলবে যে ও অ্যারাবিক মেয়ে, ও যে বাঙালি মেয়ে এটা আপনি কাউকে বিশ্বাস করতে পারবেন না, কেউ এটা বলবে না, এতটাই সুন্দরী ছিল। পরে বারে নিতাম, ড্যান্স ক্লাবে নিতাম, এরকম করতে করতে আমি আস্তে আস্তে করে প্রায় 1 বছরের ভিতরে ওকে পুরোপুরিভাবে মডার্ন করে ফেলি এবং বিভিন্ন বারেও আমি তখন ওকে নিয়ে যাইতাম, ও নাচতো টাচতো অনেকভাবে। এরকম করতে করতে একদিন আমি ওরে বলে দিলাম যে তুমি কিন্তু কখনোই আমার বসের ছেলের কাছে বললো না যে তুমি আমার ওয়াইফ, কারণ এটা যদি বসের ছেলের কাছে বলো তাহলে মানে বসের ছেলে তোমার উপরে খারাপ নজর দিবে, হয়তো আমার কাছ থেকে তোমাকে নিয়ে যেতে পারে। তো ও এটা শুনে খুব ভয় পায়, ও আমাকে বলে তাহলে তুমি আমাকে দেশে পাঠিয়ে দাও, আমাকে এখানে রাখো না, অ্যান্ড উনি যদি আমার সাথে কোনো কিছু করার ট্রাই করে। আমি বললাম যে না এরকম কিছুই হবে না, কিন্তু তুমি জাস্ট নিজেকে সেভ রাখো, আমি বলবো না যে বলবো যে তুমি আমার ফ্রেন্ড। তো আসলে আমার বউকে আমি সৌদি আরবে নেওয়ার পর অনেক প্রেশার দিই, এগুলো বলতে গেলে অনেক কাহিনী আছে। ওই কিন্তু এসব কোনোভাবেই করতে রাজি হতো না, আমি ওর গায়ে পর্যন্ত হাত তুলে ওকে প্রচুর টর্চার করি।
যে তোমার এটা করতে হবে, এগুলো করতে হবে। এবং একটা সময় কিন্তু অ্যারাবিক ভাষাটা আমি ওকে শিখাই, মানে যাতে আমার কফিলের ছেলেকে খুব কম সময়ের ভিতরে কন্ট্রোলে নিয়ে যেতে পারে, ঠিক করে ফেলতে পারে। এই জন্য ওর যে অ্যারাবিক যে ল্যাঙ্গুয়েজটা আছে, অ্যারাবিক ল্যাঙ্গুয়েজটা আমি খুব ভালোভাবে ওরে শিখাই, মানে সব কিছু ভালোভাবে শিখাই। তো আমার কফিল যতই অ্যারাবিক মেয়েদের প্রতি ওর একটা টান থাকতো, এরপরেও হিন্দি মেয়েদেরকে খুব পছন্দ করতো। ইন্ডিয়ান মেয়েদের প্রতি ওর একটা টান ছিল, ইন্ডিয়ান নায়ক নায়িকাদেরকেও খুব পছন্দ করতো, ইন্ডিয়ান মুভি টুভি দেখতো। তো আমি আমার বউরে বললাম যে তুমি বলবা যে তোমার বাড়ি ইন্ডিয়াতে, এবং আমিও আমার বউকে হিন্দি ভাষাটাও শিখাই, অ্যারাবিকটাও শিখাই, হিন্দিটাও শিখাই। মানে আমার বসের ছেলে, মানে আমার কফিলের ছেলের সামনে প্রেজেন্ট করার জন্য যা যা কিছুর প্রয়োজন হয়, যেটা প্রয়োজন, ও রূপের, যৌবনের, এরপরে কথা বলার, হাঁটা চলাফেরার সব কিছু আমি ওকে খুব মডার্ন করে তৈরি করি। মানে আমার টার্গেট হচ্ছে যে একমাত্র আমি আমার বউকে এই ছেলের পিছনে লাগাই দিয়া আমি এই ছেলের কাছ থেকে যা কিছু আছে এই ছেলের সব কিছু নিয়ে যাব। মানে আমি জানি আমার বউ যদি নেশা করা অবস্থা, আমার বউ যদি গিয়া বলে এটা দে ওইটা দে, যা যা বলবে সব দিয়ে দিবে, ও কোনো কিছু মানা। এবং ওর ঘরের ভিতরে কোটি কোটি টাকার মানে গোল্ডের জিনিস পড়ে আছে। আমি ওদের ঘরের ভিতরে আপনার স্বর্ণের চাকু দেখেছি, মানে একদম স্বর্ণের চাকু, যেটা প্রায় 2-2.5 কেজির মতো হবে, স্বর্ণের চাকু, তারপরে স্বর্ণের মুকুট। এরকম ওদের পরিবারটা অনেক রাজকীয় শেখ একটা পরিবার ছিল, কোনো কিছুর ওদের পরিবারে অভাব ছিল না। পরে একদিন ফার্স্ট একটা বারে আমি আমার বউ জ্যোৎস্নাকে নিয়ে যাই, নিয়ে যাওয়ার পরে জ্যোৎস্নার সাথে আমার বসের ছেলে পরিচয় করাই দিই, যে বস এটা আমার ফ্রেন্ড, আমার খুব ক্লোজ ফ্রেন্ড, ও এই মানে এরকম করে পরিচয়। বসের সাথে খুব কথাবার্তা বললেন, বস বলে তো খুব সুন্দরী, মানে অনেক সুন্দরী, ওর সাথে তো টাইম ওয়েস্ট করা যায়, এরকম করে আমাকে বলে। আমি তখন বললাম যে ঠিক আছে তুই ওর সাথে করতে পারিস, কোনো সমস্যা নাই, কিন্তু ও তো আসলে অনেক বেশি টাকা ডিমান্ড করে। বস ওকে দেখে মানে মানে আমার কফিলের ছেলে ওকে দেখে এতটাই পছন্দ করে, আমাকে বলে যত লাগবে, মানে যা লাগবে আমি তাই দিব। পরে আমি মাঝে মাঝে ও যখন যেই জসের ছেলে যে ঘরে ড্রিঙ্কস করতো, ওই রুমে আমি তখন আমার বউরে মাঝে মাঝে পাঠাইতাম, আমার বউ ড্রিঙ্কস ঢেলে দিত, বসে ড্রিঙ্কস করতো, এমন করে ওরে প্রচুর টাকা দিত, মানে অনেক টাকা দিত ভাই। এক কথায় বলতে গেলে বাংলাদেশি টাকায় 30 লাখ, 40 লাখ, 50 লাখ টাকা পর্যন্ত ওকে দিয়ে দিত। তো আমি কিন্তু এই সব টাকাগুলো আমার রুমে রেখে দিতাম, মানে কোথাও পাঠাইতাম না, যেগুলো সব কিছু নিয়ে আমি দেশ থেকে, মানে এই দেশ থেকে আমার বউকে নিয়ে চলে যাব, প্রয়োজনে আমি ভাইকে চলে যাব, এরকম একটা প্ল্যানিং আমি তখন করে রাখি। আস্তে আস্তে করে আমি সব কিছু আমার ঘরে জমাচ্ছিলাম। এমন করতে করতে একটা পর্যায়ে দেখা গেল যে আমার বউর, ওর আমি যখনই বলতাম ও তখনই যাইতো। প্রথমে যদিও যেতে চাইতো না, এরপর আমি যখন প্রেশার করেছি, এবং প্রেশার করার পর ও তখন যাইতো, বসের ছেলের সাথে বসতো, কথাবার্তা বলতো, ওকে ড্রিঙ্কস ঢেলে দিত, ও খাইতো। এরকম করতে করতে একদিন আমি টার্গেট নিলাম, বসের ছেলে ওরে চাচ্ছে, মানে কঠিনভাবে আমার বলতেছে যে আমি ওকে চাই, অ্যান্ড 1 নাইট ও আমার সাথে স্টে করবে, ওরকম একটা ব্যবস্থা তুই করে দে। তাই আমি বললাম যে 1 লাখ রিয়াল লাগবে। মানে ওর কাছে তো টাকা কোনো ডিম্যান্ড না, মানে টাকা কোনো বিষয় না, যদি আমি 2 লাখ রিয়াল বলি ও তাও দিয়ে দিবে, কারণ ওর বাবা তো বিশাল ধনকুব। আবার ঠিক আছে, তোর কত লাগবে তুই আমারে বল। এবং ও কী করলো, আমাকে তখন করলো কি যে আপনার প্রায় আমি জীবনে কখনো এতগুলো রিয়াল একসাথে দেখি নাই, মানে কত রিয়াল, মানে 1 লাখ রিয়ালের চেয়েও মনে হয় বেশি হবে, এরকম একটা বক্সের মধ্যে সম্পূর্ণ সব রিয়ালে ভর্তি। ও আমাকে এগুলো সব দিয়ে দিল, দিয়ে বলতেছে যে তুই তোর ফ্রেন্ডকে আমার বাসায় নিয়ে আয়, আমি 1 নাইট ওর সাথে স্টে করবো, এই সব কিছু তোর। এবং আমাকে স্বর্ণ গয়না অনেক কিছু দিছে। তো আমার টার্গেট, এবার আমি আমার বউরে বুঝাইলাম যে তুমি 1 নাইট ওর সাথে থাকবা। আমার বউ আমার বলতেছে তুমি কি পাগল হয়ে গেছো, এটা কীভাবে সম্ভব, তুমি আমার হাজব্যান্ড, আমি আমার হাজব্যান্ড থাকতে কীভাবে আরেকটা পুরুষের সাথে 1 রাত থাকবো। আমি বলি শোনো, ওই 1 রাতে তোমার জীবনে যা হবে এই সব কিছু ভুলে যাও, এবং ওই 1 রাতের পরে আমরা দুজনেই কোটিপতি, দেখো আমারে কতটুকু রিয়াল দিয়েছে, আমি সব কিছু নিয়ে তোমাকে নিয়ে পালায়ে যাবো। কথাগুলো বলাতে ও তখন অজরে কান্না করতে শুরু করে, মানে কান্না করতেছে। আমি তখন বলি জ্যোৎস্না প্লিজ কান্না করো না, এখন আমাদের কান্না করার সময় না, এখনই আমাদের টার্নিং পয়েন্ট, আর আমাদেরকে এখনই ঘুরে দাঁড়াতে হবে। আমাকে বলতেছে তুমি আমাকে এটা কী করতেছো, তুমি আমাকে কলমা কাবিন করে বিয়ে করছো, আমি তোমার ওয়াইফ, এরপরে তুমি আমাকে টাকার জন্য ওর কাছে বিক্রি করতেছো। আমাকে তুমি যাইছো, আমি ওর রুমে যাইতাম, ওর হাত পা মেসেজ করে দিতাম, এবং ওকে আমি ড্রিঙ্কস ঢেলে দিতাম, এতটুকুই তো লিমিট ছিল, এখনও 1 রাত ওর সাথে থাকতে হবে। আমি বললাম 1 রাত তুমি যদি ওর সাথে থাকো, এরপরে সারাটা জীবন আমরা পায়ের উপর পা তুলে দুজনে আয়েশ করতে পারবো, তুমি যাও। এবং ও যখন যায় না, একটা পর্যায়ে আমি এরকমভাবে ওকে প্রেশার করি, তুমি না গেলে আমি আত্মহত্যা করবো। ও কিন্তু আমাকে খুব ভালোবাসতো, জ্যোৎস্না, আমি সুইসাইড করবো এরকমভাবে ওকে যখন ধমক টমক দিয়ে ও তখন যায়। এবং ও যখন বসের রুমে যায়, অ্যান্ড তখনই আমার টার্গেট হচ্ছে যে আমি এই টাকাগুলো নিয়ে আমি এয়ারপোর্ট থেকে পালায়ে যাব, যেহেতু আমার কাছে পাসপোর্ট আছে, এবং আমি বসের কাছ থেকে এক ধরনের লিখিত লেটারও নিয়ে নিছি যে আমি চলে যাব। ওরকমভাবে ওর কাছ থেকে আমি আগ থেকে লেটারও নেওয়া আছে, সব কিছু। ওই যে ও ড্রিঙ্কস করা অবস্থা, ও কী করে না করে কোনো ঠিক নেই। আমি যদি ড্রিঙ্কস করা অবস্থায় বলি যেখানে সিগনেচার তো দিয়ে দেয়, এরকম একটা অবস্থা ছিল। তো ছুটির ব্যাপারটা আমি নিয়ে নিই, ছুটির ব্যাপারটা নিয়ে আমি তখন সব কিছু ওকে করে রাত্রে প্রায় 1টার দিকে আমার বউরে আমি রুমে পাঠাই, এবং রুমে পাঠানোর পরে রাত্রে 1টার দিকে আমি তখন সৌদি এয়ারপোর্টে যাই, জেদ্দার এয়ারপোর্টে যাই। এয়ারপোর্টে যাওয়ার পরেই ইমিগ্রেশনে গেলে হঠাৎ করে ইমিগ্রেশন পুলিশ আমাকে ওখানে ধরে ফেলে।
ইমিগ্রেশন পুলিশ ধরে ফেলে, আমার সাথে অনেকগুলো রিয়াল থাকে, মানে এতগুলো রিয়াল নিয়ে আমি যাচ্ছি, এটা তার কাছে খুব ডাউট লাগে। এবং এর মাঝে কিছু টাকা কিন্তু আমি বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে রেখে গেছি, অনেক লোক দিয়ে আমি পরে পাঠাবো, এগুলো অনেক কথাবার্তা আছে। এইসব মানে বিষয়গুলো বলে আমি আসলে মানে এখানে অনেকগুলো বিষয় জড়িত আছে। কিছু কিছু টাকা বা কিছু কিছু গোল্ড আমি বিভিন্ন জায়গায় রেখে যাই এবং পরে আমি এগুলো নিয়ে যাবো বিভিন্নভাবে, ওভাবে প্রসেস করে যাই যে আমার বউকে আমাকে দিয়ে গেছে, আমি এখান থেকে চলে যাবো, আমি আর আসবো না, এবং আমার বউ জ্যোৎস্নারও আমার আর প্রয়োজন নাই। পরে এয়ারপোর্ট পুলিশ আমাকে ডাউট করার পরে সব কিছু ধরে, এবং এরপরে আমি গোপন মানে ওই সময় তার আমি জানতাম না, সেখান থেকে পুলিশ আমাকে থানায় নিয়ে যায়। এবং ওই রাতের মধ্যে থানায় নিয়ে যাওয়ার পরে আমি জানতে পারি যে আমার নামে এর আগেই, মানে আজ থেকে 3 দিন আগে আমার নামে আমার যে কফিলের ছেলে, যার কাছে আমি আমার ওই রাতের জন্য আমার বউকে দিয়ে আসছি, ওই ছেলে আমার নামে মামলা করে দিছে। আজ থেকে 3 দিন আগে আমার নামে মামলা করছে এবং এয়ারপোর্টে ইমিগ্রেশনে মামলা দিয়ে দিছে যাতে আমি ইমিগ্রেশন ক্রস করতে না পারি। তো আজ থেকে 3 দিন আগেও আমার নামে কেন মামলা দিল, এই কারণটা আমি আর বুঝতে পারলাম না। এবং সেখান থেকে আমার নামে কিছু অর্থ কেলেঙ্কারি বিভিন্নভাবে আমার নামে মামলা দায়ের করা হয় জেলে যাওয়ার পরে। তো তখন তো আর আমি আমার বউর সাথে কোনো যোগাযোগ করতে পারি না, বউর সাথে দেখা করতে পারি না, এতগুলো মামলা তখন ও আমার উপরে দিয়ে দেয়। তো আমি কোনোভাবে শুধু আমাকে অন্য যেই আসামিরা থাকে ওই জেলের ভিতরে, তারা ফোন ইউজ করতে পারে, বিভিন্ন জায়গায় ফোন দিতে পারে, বাট আমি ওদের একটা স্পেশাল নজরের মধ্যে থাকি, ওরা আমাকে একটা স্পেশাল নজরে রাখে, আমাকে কোনোভাবেই কোথাও কোনো দিকে মুভ করতে দেয় না। এবং 1 দিন 2 দিন নয় ভাই, দীর্ঘ প্রায় 6 বৎসরের মতো, দীর্ঘ প্রায় 6টা বৎসর আমাকে ওই জেলের মধ্যে আটকায় রাখে। 6টা বৎসর আমি ওই জেলের মধ্যে থাকি। এতে করুণা যায় আপনার 2022 সালের দিকে আমি তখন জেল থেকে বের হতে পারি। 2022-এ আমি তখন বের হই এবং আমাকে 2022 সালে বের হওয়ার পরে আমি তখন বাংলাদেশে, আমাকে সফর জেল থেকে বাংলাদেশে পাঠানো হয়। বাংলাদেশে পাঠানোর পরে যেটা দেখলাম, এটা দেখার পরে আমার মনে হয় যেন আমি আর পৃথিবীতে বেঁচে নাই। আমি বাংলাদেশে আসার পরে জানতে পারি আমার বউ যে ছিল জ্যোৎস্নাকে ওই আরবি মেনে নিয়েছে এবং আরবি মানে ওকে, কফিলের ছেলে ওকে বিয়ে করেছে। যেখানে আমি ওই কফিলের ছেলের বাসায় পাঠাইছি, ওই কফিলের ছেলে ওকে বিয়ে করেছে। শুধু বিয়েই করে নাই, কফিলের ছেলে প্রতি 6 মাস পর পর বাংলাদেশে আসে এবং বাংলাদেশে জ্যোৎস্নার যে বাবা আছে আলতাফ সাহেবের কাছে জ্যোৎস্নাকে দিয়ে গেছে। জ্যোৎস্না আলতাফ সাহেবের সাথে থাকে এবং প্রতি 6 মাস পর পর কফিল আসে, মানে কফিলের ছেলে আসে, এসে 1 মাস 1.5 মাসের মতো জ্যোৎস্নার সাথে থেকে যায় বাংলাদেশে। এবং ওদের 3টা মেয়ে সন্তান হয়, মানে জ্যোৎস্নার 3টা মেয়ে সন্তান হয়। এবং জ্যোৎস্না যাতে যে কোনো সময় সৌদি আরবে যেতে পারে, আসতে পারে, এই সমস্ত ব্যবস্থা ওই কফিলের ছেলে করে দেয়। এবং সৌদি আরবের খবর নিয়ে আমি এও জানতে পারি আমার কফিলের ছেলে যে আগে খারাপ ছিল, বিভিন্ন মেয়ের সাথে ফিজিক্যাল করতো, অনেক কিছু করতো, এগুলো সব ছেড়ে দিয়েছে। একটা সৌদিয়ান মেয়েকে আমার কফিলের ছেলে বিয়ে করে এবং আমার বউ জ্যোৎস্নাকেও বিয়ে করে। একটা বউ তার বাংলাদেশে আর একটা বউ তার সৌদি আরবে, এবং 2টা বউকে ও খুবভাবে আদর স্নেহ করে ভালোবাসে। কোনো বউয়ের প্রতি ওর কোনো রকমের রাগ নাই, কোনো ক্ষোভ নাই। এবং আমি আর ওর সামনে পড়লাম না বা ওর সাথে কোনো কথাবার্তা বলতে গেলাম না, কিন্তু আমার ভিতরে কেমন যেন নিজেকে অনেক বেশি অপরাধী মনে হলো যে আমি এটা কী করলাম। আসলে অর্থ সম্পদের লোভে আমি এতটাই খারাপ হয়ে গেছিলাম। আমি ওই সৌদি আরবে অনেক জায়গায় আমি অনেক কিছু রেখে আসি, যেমন আমার রুমের ভিতরে কিছু গয়নাগাটি অনেক কিছু রেখে আসি, 2-3টা ব্যাগ রেখে আসি যে এগুলো যাতে আমাকে কার্গোতে পরে পাঠানো হয়। আমি বাঙালিদেরকেও রেডি করে রাখি যেগুলো আমাকে পাঠিয়ে দিবে। আর আরেকটা বিষয় এখানে বলে রাখি, আমি বাংলাদেশে অনেক টাকা পাঠাইছিলাম। এই যে আমি সৌদি আরবে থাকা অবস্থায় কিন্তু প্রচুর টাকা পাঠাইছে বাংলাদেশে, অনেক টাকা। এবং এই সমস্ত টাকাগুলো আমার মা আর আমার বাবা মিলে আমার ছোটো বোন, মানে আমার বোন জামাইকে ইতালি পাঠায়। আমার বোন জামাই ইতালি যায় এবং ইতালি যাওয়ার পরে ইতালিতে আমার মা বাবা আমার বোন এদেরকে সবাইকে নিয়ে যাবে, এই স্বপ্ন দেখে ইতালিতে সে ব্যবসা দাঁড় করাবে বলে আমি প্রায় 26 থেকে 27 লাখ টাকার মতো দেশে আমার জমা থাকে। ওই টাকাটাও আমার ওই বোন জামাই নিয়ে যায়, আমার বোনকেও নিয়ে যায়, কিন্তু আমার বাবা মাকে কোনো টাকা পয়সা দেয় না। তো আমার কাছে কেন জানি নিজেকে অনেকটা অপরাধী মনে হলো এবং সেই অপরাধ বোধ থেকে আমি আজ বহু মাস পরে একদিন জ্যোৎস্নার বাসায় গিয়েছিলাম। বলতে বাসার কাছে গিয়ে ওর ফোন নাম্বারটা ম্যানেজ করি, ওকে ফোন করে ও তখন বাসার নিচে আসে আমার সাথে দেখা করার জন্য। তো যে মানুষটার আমি এত ক্ষতি করলাম, যার মুখে আমি চুমকালি মেখে দিলাম, আমি যাকে 1 লক্ষ রিয়ালে 1 রাতের জন্য আমার কফিলের হাতে তুলে দিলাম, সেই মানুষটা না ভাই আমার সামনে এসে এমনভাবে কথা বলতেছে যে আমার ভিতরে তার কোনো অভিযোগ নাই, কোনো রাগ নাই, কোনো ক্ষোভ নাই, সে কোনো রকমের অভিমান করতেছে না, একদম স্মুথলি এসে আমার সামনে কথা বলতেছে। আমাকে বলে তুমি মনে হয় খুব অভাবে আছো না, আমাকে 50,000 টাকাও দিল। এবং এরপর থেকে
মাঝে মাঝে ফোন করলে ও আমাকে টাকা দেয়, আমি নিতে চাই না, তারপরও আমাকে জোর করে দেয়। আমি পুনরায় আবারও ট্রাকের মধ্যে ঢুকে যাই। ঠিক এখন আমি ট্রাকই চালাই, কিন্তু আমি যদি বলি আমার টাকা লাগবে না, তারপরও আমাকে টাকা দেয়। ও ও আমি যদি সৌদির বিষয়ে ওকে কোনো কিছু জিজ্ঞেস করে স্কিপ করে, সৌদির বিষয়ে ও আর কোনো কিছু বলতে চায় না, আজও রাজরানীর মতো। আলতাফ সাহেব ওকে নিয়ে মানে আমার কফিলের ছেলেকে নিয়ে বাংলাদেশে ঘুরে বেড়ায়, এখানে যায় ওইখানে যায়, এবং তাদের পারিবারিকভাবে তাদের বর্নিংটা এত ভালো, সম্পর্কটা এত ভালো যে দেখলে মনটা ভরে যায়। এখনও আমি দূর থেকে আমার কফিল যখন বাংলাদেশে আসে, মানে কফিলের ছেলে বাংলাদেশে আসে, ওকে আমি দেখি, কিন্তু আমি কখনো তার সামনে পড়ি নাই এবং কখনো তার সামনে পড়তে চাইও না। আবার নিজেকে অনেক বেশি অপরাধী মনে হয়। আপন ভাই, আমি আমার জীবনের সমস্ত ঘটনাগুলো আপনাকে বলেছি, তবে কিছু বিষয় আমি স্কিপ করেছি, কিছু লোকের কথা আমি বলি নাই, এবং এজ একজন বাঙালি প্রবাসী হিসাবে কিছু বিষয় আমার আপনাকে না বলাই উচিত ছিল। আর এই বিষয়গুলো আপনি প্রকাশ না করলে ভালো হবে বাঙালিদের জন্য, কয়েকটা বিষয়। আর এরপরে আমি যখন ট্রাকে এসে ঢুকে যাই, আমি যখন রংপুরে যাই, চট্টগ্রামে যাই, কক্সবাজার যাই, ট্রাক ভর্তি মাল নিয়ে যখন আমি যাই, আমি সারাটা রাস্তায় আপনার গল্পগুলো শুনি। ট্রাকের ওই স্পিকারের মধ্যে আমি গল্পগুলো লাগাই দিই, গল্পগুলো শুনি। আমার হেল্পার, আমরা দুজনেই আপনার গল্পের অনেক ভক্ত। আজ আমার কিছুই নেই, বিটা মাটিটুকুন যতটুকু আছে বাবা মা তাদেরকে নিয়ে আমি ট্রাকের ড্রাইভিংটা না করলেও চলতো, বাট আমি এই কাজটা করি এই কারণে আমার এই ডিউটিটা অনেক ভালো লাগে। গভীর রাতে আমি এক ডিস্ট্রিক্ট থেকে অন্য ডিস্ট্রিক্ট, এক বিভাগ থেকে অন্য বিভাগে যাই, রাতের ওই অন্ধকারে বাসের ওই ট্রাকের আলোতে গাড়ি চালাতে আমার খুব ভালো লাগে, এবং এই জন্য আমি এই কাজটা করি। এবং আমি আপনার খুব পাগল একজন ভক্ত। আপন ভাই, যদি কোনো অংশে না বুঝে থাকেন আমার সাথে যোগাযোগ করবেন। আমি এখন বরিশাল গিয়ে আছি, এটা আমার ফোন নাম্বার। ভালো থাকবেন, আসসালামু আলাইকুম। গ্রামের খুব প্রচলিত একটা কথা আছে, লোভে পাপ আর পাপে মৃত্যু। লোভ করেছে সুমন এবং হয়েছে তার পাপ, তবে সৌভাগ্যের বিষয় হচ্ছে সেই পাপের মৃত্যু কিন্তু সুমনের হয়নি। এত কিছু হওয়ার পরেও মানে আমার সুমনকে খুব বলতেই চলে যে ভাই আমার না জ্যোৎস্নাকে একটা নজর দেখতে ইচ্ছে করতেছে। যে আমি পৃথিবীতে মহৎ মানুষের অনেক গল্প পড়েছি, মানুষ মহৎ হয়, অনেক বড় হয়, অনেক উদার হয়, কিন্তু জ্যোৎস্নার মতো কি মানুষ হতে পারে? জ্যোৎস্নার জায়গায় যদি আপনারা যারা আমার গল্প শুনেছেন আপনাদের মধ্যে কেউ থাকতো, আপনারা কী করতেন? জ্যোৎস্না আজ থেকে বহু বছর আগে সুমনকে বলেছিল ক্ষমাই মহৎ গুণ, আর এই ক্ষমা করেছে বলেই জ্যোৎস্নাকে আল্লাহ আজকে এই জায়গায় নিয়ে গিয়েছে। কেউ যদি আমাদের ক্ষতি করে আমরা তার উপরে প্রতিশোধ নেওয়ার জন্য মরিয়া হয়ে উঠি, যে আমার ক্ষতি করেছে, ও আমাকে একটা ঘুষি মারছে, আমাকে দুইটা ঘুষি মারবো, আমাকে একটা থাপ্পড় মারছে, ওকে দুইটা থাপ্পড় মারবো, ও আমাকে একটা গালি দিয়েছে, আমাকে দুইটা গালি দিব। না, কেউ আপনাকে একটা থাপ্পড় মেরেছে, আপনি গালে হাত দিয়ে চলে আসেন। কেউ আপনাকে একটা গালি দিয়েছে, আপনি একটা মুচকি হাসি দিয়ে চলে আসেন। আরে আপনি কি বিচার করবেন? বিচার করার জন্য তো উনি আছেই, এই দুনিয়ার মহান পালনকর্তা তিনিই তো বিচারক। আপনি কি বিচার করবেন? তিনি দুনিয়াতেও বিচার করবে, তিনি আখেরাতেও বিচার করবে। করেছে তো সুমনের? করেনি? সুমন যদিও বেঁচে থাকে, একটা জিন্দা লাশ হয়ে বেঁচে আছে। ওকে যদি ফাঁসি দিয়ে দিত তাহলে ওর এতটা কষ্ট হতো না, কিন্তু ও চোখের সামনে যে জিনিসগুলো দেখতে পাচ্ছে তারা কষ্ট হচ্ছে। তাহলে সবাইকে বোঝার তৌফিক দান করুক, এবং অতি লোভে তাঁতি নষ্ট হয়ে কেউ সুমনের মতো এরকম অনাকাঙ্ক্ষিত ঘটনা না ঘটাক, এই প্রত্যাশায় আমি আপন আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আপনাদের সাথে আমার দেখা হবে অন্যদিন অন্য কারো বাস্তব জীবনের গল্প নিয়ে। আল্লাহ হাফেজ অ্যান্ড সালামু আলাইকুম।